নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। সময় যে কিভাবে গড়িয়ে চলে যায় তা বোঝা বেশ দুষ্কর। এই তো কয়েকদিন আগেই শরতের প্রভাব ছিল চারদিকে, পাখির কলরবে পরিপূর্ণ একটি মিষ্টি সকাল ছিল। কিন্তু আজ শীতের কুয়াশায় ঘেরা শিশির ভেজা স্নিগ্ধ সকাল। কখন যে শরৎ শীতকে আহ্বান জানিয়ে নিজে বিদায় নিল বোঝাই গেল না। উত্তরা বাতাস বইতে শুরু করেছে, হালকা শীতের প্রকোপও ছড়িয়ে পড়েছে সকলের মাঝে। পাখিরাও এখন সারাদিন অলস ভঙ্গিতে শুকনো গাছের এক কোণ চুপটি করে বসে থাকে। এই ঋতুর সাথে অলসতার যেন এক নিবিড় সম্পর্ক। এই দিনে মানব প্রজাতিও প্রচুর রকমের অলস হয়ে ওঠে, সাথে গাঢ় হয়ে আসে তাদের ঘুম। শীতের সকালে ঘুম যেন দুই নয়ন হতে যেতেই চায় না, চুম্বকের মতন চোখের পাতায় সাথে লেগে থাকে। যেমনটা আজ হচ্ছে আরিয়া আর ইহানের সাথে। ঘুম যেন আজ তাদের আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। জানালার গ্রিলের ফাঁক দিয়ে হালকা সোনালি রোদ উকিঝুঁকি করছে। বারান্দা থেকে 3 হাত দূরে ইলেকট্রিক তারের মধ্যে একটি কাক অলস ভঙ্গিতে বসে কর্কশ কণ্ঠে ডেকে উঠেছে। আরিয়া এবার ধীর গতিতে চোখ খুলে তাকায়। ঘুমের রেশ এখনো কাটে নাই। আরিয়া উঠে বসতে নিবে, কিন্তু পারল না। ইহান ওকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে শুয়ে আছে। আরিয়া মাথা তুলে ইহানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। ইহানের চুলগুলো এলোমেলো হয়ে কপালে ঘাপটি মেরে বসে আছে। হালকা কালচে ঠোঁট দুটো উল্টিয়ে ঘুমিয়ে আছে, একদম বাচ্চাদের মতো লাগছে তাকে। আরিয়া আলতো হাতে ইহানের এলোমেলো চুলগুলো আরেকটু অগোছালো করে দিল। তারপর মিষ্টি সুরে ইহানকে ডাকতে থাকে, ইহান ওঠো, দেখো কত বেলা হয়ে গিয়েছে। এই ইহান ওঠো। আরিয়ার ডাক ইহানের কানে পৌঁছাতেই ইহান একটু নড়ে চড়ে ওঠে, কিন্তু ঘুম থেকে ওঠার বদলে আরিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। বেশ কয়েকবার ডাকাডাকির পর ইহান আস্তে আস্তে চোখ খুলে তাকায়। অতঃপর আরিয়াকে দেখে মিষ্টি একটা হাসি এসে বলে, গুড মর্নিং জান পাখি। আরিয়া এবার একটু কাটকাট গলায় বলে, গুড মর্নিং পরে বলো, আগে আমাকে ছাড়ো, দেখো কত বেলা হয়ে গিয়েছে। ইহান ঠোঁট উল্টিয়ে বলে, আমি এত সুন্দর করে গুড মর্নিং বললাম আর তুমি কি বিশ্রীভাবে বললে? এইটা কোনো কথা? এখন এর শাস্তি স্বরূপ তোমাকে অতি সুইটভাবে আমাকে গুড মর্নিং উইশ করতে হবে আর একটা মর্নিং কিস দিতে হবে। তা না হলে নো ছাড়াছাড়ি, অনলি জড়িয়ে ধরাধরি। আরিয়া কিছুটা উঁচু গলায় বলে, ইহান ছাড়ো বলছি আমায়। ইহান ভাবলা সেহীন হয়ে বলে, আগে কাছে আসি তারপর ছাড়াছাড়ি। আই ওয়ান্ট মাই মর্নিং কিস। এই বলে আরিয়াকে একদম নিজের সাথে মিশিয়ে ফেলে সে। আরিয়া কতক্ষণ মুচড়ামুচড়ি করে উপায় না পেয়ে অতি বিনয়ী সুরে গুড মর্নিং বলে তারপর টুক করে ইহানের গালে চুমো দিয়ে বসে। ইহান এবার মুচকি হেসে আরিয়া কপালে ভালোবাসার এক স্পর্শ এঁকে উঠে পড়ে। এই কয়েক মাসে সবকিছু অনেকটাই বদলে গিয়েছে সকলের জীবন। সেই রাতের পর থেকে আরিয়া আস্তে আস্তে কিছুটা স্বাভাবিক হয়ে ওঠে। গাম্ভীর্য ভাবটা যে চলে গিয়েছে তা কিন্তু নয়। আরিয়ার মধ্যে গাম্ভীর্য, রাগ, সেই শান্ত চাহনি সবই আছে, শুধু মুখের হাসিটা নতুন করে যোগ করেছে। নতুন করে বাঁচতে শিখেছে সে। সেই হার্ডলেস আরিয়াটা যেন আজ একটু হলেও নরম হয়েছে, নমনীয় হয়েছে ওর ব্যবহারে। সেই দিন নিজের কষ্টগুলো একজনের সামনে খোলা বইয়ের মতো তুলে ধরতে পেরেছিল বলে আজ সে মুক্ত পাখির মতো ডানা ঝাপটে উঠতে পারছে, হাসতে পারছে। অতীতের সেই তিক্ত স্মৃতিগুলো আর তার পায়ের মধ্যে শিকল রূপে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সবই ইহানের জন্য হয়েছে। ইহান তার কথা রেখেছিল। আরিয়াকে সে একা ফেলে দেয়নি, বরং অতি নিবিড়ভাবে আরিয়াকে নিজের সাথে মিশিয়ে নিয়েছিল সে। আরিয়ার সকল কষ্টগুলো নিজের ভালোবাসার চাদরে মিশিয়ে দিয়েছে সে। নিজের অন্তরালে তুমি বানিয়ে নিয়েছে আরিয়াকে। আরিয়ার সকল কিছুর দায়িত্ব সে নিজের উপর নিয়ে নিয়েছে। ওকে টাইম টু
টাইম খাওয়ানো, মেডিসিন দেওয়া, প্রতিদিন নিজের বুকে জড়িয়ে ঘুমানো, ওকে নিয়ে খুনসুটি করা, সবই যেন ইহানের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আরিয়াও মেনে নিয়েছে সব। ইহান যে তারও অভ্যাসে পরিণত হয়েছে। ইহানের ভালোবাসায় আজ আরিয়া পরিপূর্ণ। আরিয়াও মনের গহীনে হতে নিজের অজান্তেই ইহানকে ভালোবেসে ফেলেছে, নিজের অন্তরালে ইহানকে জায়গা দিয়ে দিয়েছে। কিন্তু এখনো ইহানকে ভালোবাসি কথাটা বলা হয়নি আমার অন্তরালে তুমি। এইদিকে 2 সপ্তাহ হলো রাহুল আর অর্পির বিয়ে হয়েছে। আপাতত তারা রাঙামাটি গিয়েছে হানিমুনের জন্য। সেখানে তাদের সময় বেশিরভাগ খুনসুটির মধ্য দিয়ে যাচ্ছে। সোহেল আর এরিনার মধ্যে এখন ফোনেই আলাপ হয়, মাঝে মধ্যে ভিডিওর চ্যাটে। এরিনা ঠিক করেছে ও দেশে ফিরে আসতেই দুজন মিলে ইহানকে তাদের কথা জানিয়ে দিবে। অতঃপর ইহান যা বলে তাই তারা মেনে নিবে। তীব্র আর পুষ্পিতার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। পরের বছর ফেব্রুয়ারিতে তাদের বিয়ের ডেট পড়েছে। দিনে দিনে দুজনের মধ্যে থাকা ভালোবাসাটি যেন গভীর হয়ে চলেছে। জিসান বাংলাদেশি সেটেল হয়ে গিয়েছে। ঢাকা মেডিকেলে একটা চেম্বারও পেয়েছে সে। আপাতত সেখানেই কাজে লেগে পড়েছে। এরই মধ্যে নীরার সাথে জিসানের বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। নীরা তো মনে মনেই জিসানকে ভালোবেসে ফেলেছে, কিন্তু জিসানের মনে কি আছে তা এখনো জানা হয়নি। তাই তো নীরা সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজ থেকে জিসানকে ভালোবাসি কথাটা বলবে। এখন শুধুমাত্র নির্ধারিত দিনটির অপেক্ষায়। সোফার এক প্রান্তে বসে আছে আরিহা, কোলে তার ল্যাপটপ। খুব মনোযোগ সহকারে কাজ করছে সে। ইহান তার পাশেই থাল ভর্তি ভাত নিয়ে বসে আছে। নিজে তো খাচ্ছেই, সাথে আরিহাকেও নিজ হাতে খাইয়ে দিচ্ছে। আরিহা খেতে না চাইলেও ইহান জোরপূর্বক ভাবে খাওয়াচ্ছে। এদিকে খাবারের গন্ধে আরিহার গা গুলিয়ে আসছে, একদমই সহ হচ্ছে না। ইহান তা দেখে লেবু কেটে এনে তা ভাতের সাথে মেখে তারপর খাওয়াচ্ছে। তাও সে আরিহাকে না খেয়ে উঠতে দিবে না। ভাতে লেবু মাখার ফলে আরিহার এখন গা গোলাচ্ছে না, যার জন্য সেও চুপচাপ খেয়ে নিচ্ছে। এইভাবেই আরিহার শরীর প্রচন্ড পরিমাণে দুর্বল থাকে। নিজের যত্ন না নেওয়ার কারণে কেমন রোগা রোগা ভাব চলে এসেছে ওর মধ্যে। তাই তো ইহান এবার মাঠে নেমেছে আরিয়াকে একদম স্বাস্থ্যবান বানানোর উদ্দেশ্যে। অপর পাশের সোফায় জিসান চিপস খাচ্ছে আর ইহান আর আরিয়ার কাণ্ড কারখানা দেখছে। জিসানের বেশ মজাই লাগছে এইসব দেখছে, উপভোগ করছে এইসব দেখে। মাঝে মাঝে টি টেবিলে রাখা কোকের বোতলে চুমুক দিচ্ছে। আরিয়া এবার জিসানের দিকে তাকিয়ে মিষ্টি সুরে বলে, জিসান। আরিয়ার এত মধুর ডাক কানে পৌঁছাতেই জিসানের ভুরু দুটো কুঞ্চিত হয়ে আসে। সে সন্দেহজনক দৃষ্টিতে আরিয়ার দিকে তাকায়, তারপর বলে, কি? আরিয়া হালকা হেসে বলে, একটু কোক দিবি আমায়? জিসান আরিয়ার দিকে ভুরু কুচকে রেখে বলে, ওই তুই আমার খাবারের দিকে নজর দেওয়া শুরু করেছিস? শরম করে না নিজের স্বামী থাকতে স্বামীর সতীনের কাছে কোক চাইতে? নির্লজ্জ মহিলা। আরিয়া এবার কিছুটা মুখ ফুলিয়ে বলে, আর তুই মনে কত সাধু। তোর লজ্জা করে না আমার স্বামীকে সতীন বানিয়ে বসে আছিস? অন্যের সংসারে কুনজর দিস, নির্লজ্জ পুরুষ। দুজনের কথা শুনে ইহানের মাথা ঘুরে যায়। সে বিভ্রান্তির মধ্যে পড়ে গেল। ভাই রে ভাই, কে কার সতীন আগে ওইটা ক্লিয়ার করো। আমি জিসানের সতীন না, নাকি ও আমার সতীন? ইহানের এমন কথায় আরিয়া আর জিসান কিছুক্ষণ দুজনের মুখ চাওয়াচাই করলো। অতঃপর দুজন উচ্চ স্বরে হেসে ওঠে। ইহান এবার নিজের প্রশ্ন বুঝতে পেরে সেও হেসে ওঠে। জিসান উঠে গিয়ে ফ্রিজ থেকে আরেকটা কোকের বোতল নিয়ে এসে আরিয়াকে দেয় খাওয়ার জন্য। আরিয়া সেটা নিয়ে প্রথম চুমুক দিতে মুখ বিকৃত করে ফেলে। হুট করেই তার কোকের টেস্টটা কেমন বিদঘুটে লাগছে। আরিয়ার সাথে সাথে তা মুখ থেকে ফেলে দিয়ে বলে, এইটার টেস্ট এমন কেন? জিসান আর ইহান কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে। অতঃপর জিসান কোকটা নিয়ে টেস্ট করে দেখে কোক তো ঠিকই আছে। তাহলে আরিয়া এমন বলছে কেন? জিসান আরিয়ার দিকে প্রশ্ন ছুড়ে মারে যে, কোকের টেস্ট তো ঠিকই আছে, তুই এমন নাক ছিটকাচ্ছিস কেন? আরিয়া কিছুটা ভাবলেশীন হয়ে বলে, আমার কাছে তো কেমন বিদঘুটে লাগলো। অবশ্য এখন প্রায় জিসানের টেস্টই কেমন বিদঘুটে লাগে। জিসান কিছুক্ষণ আরিয়ার দিকে ভুরুকুটি কুঞ্চিত
চেয়ে থাকে, আরিয়াকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। তখনই আরিয়ার ফোন বেজে ওঠে। আরিয়ার ফোন রুমে থাকায় সে উঠে দাঁড়ায়, সাথে সাথে ওর মাথা ঘুরে ওঠে আর সে সোফায় থপ করে বসে পড়ে। এই দেখার সাথে সাথে জিসান আর ইহান একটু চেঁচিয়ে বলে ওঠে। আরিহা। চারদিকে পিনপিন নীরবতা, নিস্তব্ধ এক পরিবেশে বিরাজমান করছে পুরো রুম জুড়ে। বিছানায় শুয়ে আছে আরিহা, আরিহার পায়ের দিকে বসে আছে ইহান, পাশের চেয়ার টেনে বসে আছে জিসান। বেশ কিছুক্ষণ পর আরিহা পিটপিট করে চোখ খুলে অতঃপর চারদিকে চোখ বোলায়। নিজের রুমটি আরিহার বেশ বেগ পেতে হলো না। আরিয়া আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করতে নিলে ইহান দ্রুত ওকে ধরে, তারপর ওকে ধরে পিছনে বালিশ দিয়ে ওকে আতশোয়া করে বসিয়ে দেয়। একটু পর ইহান আরিয়ার দিকে এক গ্লাস পানি এগিয়ে দেয়। আরিয়া পানিটা খেয়ে জিসান আর ইহানের দিকে তাকায়। যেখানে তাদের চিন্তার থাকার কথা সেখানে দুজনেই মুখের গম্ভীর এক ভাব ছেয়ে আছে। আরিয়া বুঝে উঠতে পারছে না এত গম্ভীর্যের মানে কি। আরিয়া কিছু বলতে দিবে তার আগে ইহান কিছুটা কাটকাট গলায় বলে, তুমি ঠিক আছো তো? খারাপ লাগছে এখন? আরিয়া কিছুক্ষণ ইহানের দিকে তাকিয়ে থেকে হালকা একটু কেশে স্বাভাবিক কণ্ঠে বলে, ঠিক আছি, খারাপ লাগছে না আর। কিন্তু হয়েছিলটা কি? জিসান গম্ভীর গলায় বলে, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলি। আরিয়া এবার হালকা হেসে বলে, নিশ্চয়ই আজ আবার প্রেশার ফল করেছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আরিয়ার কথা শুনে জিসান কর্কশ কণ্ঠে বলে, এবার ওষুধ খেলেও ঠিক হতো না। তুই এখন ক্ষণে ক্ষণে অজ্ঞান হওয়া আর বমি করার জন্য রেডি হ। এ থেকে তুই আর নিস্তার পাচ্ছিস না, আর এর জন্য দায়ী আমার অতি প্রিয় সতীন মশাই। জিসানের কথা শুনে ইহান বা হাতের কোণয় দিয়ে জিসানের পেটে গুঁতো মারে। জিসান কিছুটা ব্যথা চোখে ইহানের দিকে তাকায়। ইহান ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে আবার মুখে গম্ভীর্য ভাব নিয়ে আসে। জিসানের কথা শুনে আরিয়ার ভুরুকুটি কুঞ্চিত হয়ে আসে। সে কৌতূহলী কণ্ঠে বলে, মানে কি বলছিস এসব? জিসান এবার গলা ছেড়ে বলে, যা বলছিস সব সত্য। আর শুধু তাই, কয়েকদিনের মাঝেই তুই এলিয়েনের মতো উদ্ভট আচরণ করা শুরু করবি, সাথে রাক্ষসিনীর মতো খেতেও শুরু করবি। একটুতেই প্রেসার কুকারের মতো ফুসফুস করবি, জালো টকের বন্যায় ভেসে যাবি, টেডি বিয়ারের মতো সফট সফট হয়ে যাবি, নিজের মধ্যে আরেকটা টেডি বিয়ার নিয়ে ঘুরে বেড়াবি। আর এইসবের জন্য একমাত্র দায়ী আমার সতীন মশাই। তার ওই অবদানের ফলে তোর এই দুর্দশা আসতে চলেছে। জিসানের এমন বিবরণ শুনে আরিয়া সরু চোখে জিসানের দিকে তাকায়। ও কি বুঝাতে চাচ্ছে তা বোঝার চেষ্টা করছে। এদিকে ইহান নিজের ঠোঁট কামড়ে ধরে হাসি থামানোর চেষ্টা করছে। জিসানের কথাগুলো যে সেই পরিমাণের হাস্যকর লাগছে তার কাছে। আরিয়া কিছু বুঝতে না পেরে তীক্ষ্ণ দৃষ্টিতে জিসানের দিকে তাকায়। জিসান আরিয়ার এমন প্রতিক্রিয়া দেখে হেসে দেয়, সাথে ইহানও হেসে দেয়। জিসান এবার হাসতে হাসতে বলে, আরে গাধি, তুই মা হতে চলেছিস, ইউ আর প্রেগনেন্ট। জিসানের কথাটি কান বরাবর পৌঁছাতে আরিয়া বিস্ময়কর চোখে জিসানের দিকে তাকায়। আপনি নিজের হাতটা পেটে চলে যায়। সবই যেন ধোঁয়াশা লাগছে আরিয়ার কাছে। নিজের কানকে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। আরিয়া এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আর ইউ সিরিয়াস জিসান? তুই মজা করছিস না তো? জিসান এবার মিষ্টি হাসি হেসে বলে, আরে না, আমি কোনো মজা করছি না, আই এম সিরিয়াস। তোর মধ্যে আরেকটা সত্তা ধীরে ধীরে বেড়ে উঠছে। আমি ভালো মতোই চেক আপ করেছি। আরিয়ার চোখ এবার খুশিতে ছলছল করে ওঠে। আরিয়া কিছু বলতে যাবে তার আগে জিসান বলে ওঠে, তাও তোকে কাল একবার ক্লিনিক গিয়ে কনফার্ম হওয়ার জন্য কিছু টেস্ট করিয়ে নিতে হবে। আরিয়া মাথা দুলিয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। জিসান মুচকি হেসে বলে, সতীন মশাই, বউয়ের দিকে এখন একটু বেশি খেয়াল রাখতে হবে কিন্তু। আর সব একবারে কনফার্ম হলে কিন্তু ট্রিট চাই। ইহান হালকা হেসে বলে, আল্লাহর রহমতে সব ঠিক হলে ট্রিট কেন, পার্টি দিব সবাইকে। জিসান মুচকি হেসে ধীর পায়ে রুম থেকে চলে যায়। আপাতত ইহান আর আরিয়াকে একান্ত কিছু সময় কাটানো উচিত এই ভেবে জিসান যাওয়ার আগে দরজা দিয়ে যায়। ইহান এবার আস্তে করে গিয়ে আরিয়ার পাশে বসে। আরিয়া তখনও পেটে হাত দিয়ে স্থির হয়ে বসে আছে। ইহান আরিয়ার দুই গালে হাত রাখতেই আরিয়া ইহানের দিকে তাকায়। তারপর আরিয়া কাঁপা কাঁপা গলায় বলে, আমি সত্যিই মা হব? আমার মধ্যেও কেউ বেড়ে উঠবে?
আদো আদো কণ্ঠে মা ডাকবে, আমাকে তার ছোট ছোট আদর মাখা হাত দিয়ে ছুঁয়ে দিবে। এসব সত্যি সত্যি হবে? ইহান মিষ্টি হাসি হেসে বলেন, হ্যাঁ আরু, এইসব সত্যি সত্যি হবে। তোমার আমার একটা ছোট প্রিন্স বা প্রিন্সেস আসবে, যে কিনা আমায় বাবা আর তোমায় মা বলে ডাকবে। তার আদর মাখা হাতে আমাদের ছুঁয়ে দিবে, আমাদের অস্তিত্ব হয়ে আসবে, পরিপূর্ণ হবে আমাদের জীবন। আরিয়া এবার খুশিতে আত্মহারা হয়ে যায়। আজ আরিয়া সত্যি মন খুলে হাসছে। ওর জন্য আজকের দিনটা সবচেয়ে খুশির দিন। নিজেকে আজ ভাগ্যবতী মনে হচ্ছে। আর ইহানকে ওর জীবনের বেস্ট ডিসিশন, ইহানকে আজ ওর জীবনের ম্যাজিশিয়ান মতো লাগছে। সেদিন যদি সেই ইহান একটা সুযোগ দিয়ে আপন করে না নিত, তাহলে হয়তো আজকের এই খুশিটা সে উপলব্ধি করতে পারতো না। ইহানও আজ বেশ খুশি। কেমন এক অন্যরকম অনুভূতি জাগ্রত হচ্ছে ওর মধ্যে। হুট করে আরিয়া ফুপিয়ে ওঠে। আরিয়ার এমন করা ইহান ভেবাচাকা খেয়ে যায়, বুঝতে পারে না কি হয়েছে। ইহান চোখের পলকেই অস্থির হয়ে ওঠে। আরিয়াকে বারবার জিজ্ঞেস করতে থাকে সে কান্না কেন করছে। আরিয়া ইহানের কাঁধে মাথা রেখে বলে, আমিও যদি মিসেস হকের মতো মা হই, তখন তো আমার বাচ্চাও আমার মতো কষ্ট পাবে, আমার মতো নিজের মনের মধ্যে কষ্ট বয়ে বেড়াবে। হয়তো ওর জীবনও আমার মতো কলঙ্কিত হয়ে যাবে। আমি মোটেও মিসেস হকের মতো মা হতে চাই না, চাই না তার মতো বাজে মা হতে, চাই না। ইহান আরিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। ইহান বেশ বুঝতে পারছে আরিয়ার ভয়ের কারণটা কি। ইহান শান্ত কণ্ঠে বলে, তুমি এই দুনিয়ার বেস্ট মা হবে, বুঝলে? কারণ জানো কি, যে ছোট থেকে যেসব কষ্ট পেয়ে আসে, সে কখনোই অন্যকে সেই সব কষ্ট দিতে পারে না। তুমি আর আমি জানি বাবা মার ভালোবাসা না পেলে কেমন লাগে। তা আমরা কখনোই নিজের সন্তানকে সেই ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারবো না, বরং সবসময় ওকে ভালোবাসায় ভরিয়ে রাখবো। আরিয়া তাও ফুপিয়ে চলেছে। ইহান এবার চিন্তিত কণ্ঠে বলে, আবার কি হলো? কান্না করছো কেন? আরিয়া কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমার যদি মেয়ে হয়, আমি মেয়ে চাই না ইহান, চাই না। ওকে এসব নরপশুদের শিকার বানাতে চাই না। আমি যা সহ্য করেছি ওকে এসব সহ্য করতে দিতে পারি না। ইহান এবার ধমক দিয়ে বলে, সবসময় বাজে চিন্তা। তোমার এমন কেন মনে হয় যে সবসময় খারাপই হবে? ভালো হতে পারে, আর দেখবে সব ভালোই হবে। আরিয়া নিজের কান্না মুছে শান্ত কণ্ঠে বলে, যার সাথে শুরু থেকে খারাপ হয়ে আসছে সে কিভাবে পরবর্তীতে ভালো আশা করতে পারে? যার জীবনে কষ্ট, বেদনা, তিক্ততা বাদে কিছুই নেই, সে কিভাবে সুখ কামনা করতে পারে? ইহান আরিয়ার দুই গালে হাত রেখে বলে, একই পয়সার এপিটোপিট কিন্তু কখনোই এক হয় না, দুইটা ভিন্ন সত্তা বহন করে। তেমনি জীবনেরও দুইটি দিক আছে, একদিকে থাকে কষ্ট দুঃখ, আরেক দিকে থাকে সুখ। জীবনের যাত্রায় কখনো কখনো কষ্টের পাল্লা ভারী হয়, তো কখনো সুখের। কিন্তু এইটা আশা করা একদমই বোকামি যে যার জীবনে শুরু থেকে কষ্টের পাল্লা ভারী হয়ে এসেছে, তার জীবনের সুখের পাল্লা কখনোই ভারী হবে না। আচ্ছা, তুমি কি এখন খুশি না? আমার সাথে কি তুমি সুখী না? আরিয়া হালকা হেসে কিছু না বলে ইহানকে জড়িয়ে ধরে। আর ইহান তার উত্তরটা পেয়ে যায়। ইহান আরিয়াকে জড়িয়ে ধরে বলে, খারাপ চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, ইনশাল্লাহ যা হবে ভালোই হবে। আরিয়া মনে মনে বলে, থ্যাঙ্কস ফর কামিং ইন মাই লাইফ। টেস্ট করিয়ে ডাক্তার দেখানোর পর ডাক্তার কনফার্ম করে যে আরিয়া প্রেগনেন্ট। তাই তো ইহান এই খুশিতে একটা অনুষ্ঠান আয়োজন করে। কিন্তু এই অনুষ্ঠানটা শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ, বাইরের কেউ এখানে আমন্ত্রিত না। নিজেদের মধ্যে বলতে তীব্র, সোহেল, নীরা, পুষ্পিতা, রাহুল আর অর্পি, এই সকলেই বুঝানো হয়েছে। রাহুল আর অর্পি গতকাল রাতেই হানিমুন থেকে ফিরেছে, তাই আজ তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছে। সকলেই এসে পড়েছে। অনুষ্ঠানটা ছাদে আয়োজন করা হয়েছে। চারদিকটা ফেরি লাইটের আলোয় চিকচিক করছে। ছাদের এক পাশে বুফে পদ্ধতিতে খাবারগুলো পরিবেশন করা হয়েছে। এক কোণে ফুটে উঠেছে লাল রক্তগোলাপ, তার পাশেই ফুটে উঠেছে গাধা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, বেলি ফুলের গন্ধে চারদিকটা ম ম করছে।
উত্তরা বাতাস বইছে, হিম শীতল পরিবেশ। উপস্থিতির সকলেই পরিবেশটা উপভোগ করছে, সাথে আরিয়া আর ইহানের আসার অপেক্ষাও করছে। হুট করে সকলের দৃষ্টি দরজার দিকে যায়, সকলেই সেই দিকে তাকিয়ে শকড হয়ে যায়, স্থির হয়ে যায় সকলের দৃষ্টি, বিশেষ করে জিসানের। নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না। হুট করে জিসান চোখ ছলছল করে ওঠে। সকলের দৃষ্টি দরজার দিকে যেতেই সকলেই শকড হয়ে যায়, দরজার দিকে স্থির হয়ে যায় সকলের দৃষ্টি, বিশেষ করে জিসানের। নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না। হুট করে জিসানের চোখ ছলছল করে ওঠে। দরজার সামনে আরিয়া দাঁড়িয়ে আছে, তার পাশে জিসান। বিষয়টা স্বাভাবিক হওয়ার সত্ত্বেও এর মধ্যে এক অস্বাভাবিক বিষয় বিদ্যমান, কারণ আজ আরিয়ার পরিধানে রংহীন পোশাক নয়, বরং শীতল এক রঙে রঞ্জিত পোশাক। আরিয়ার পরনে আজ হালকা নীল রঙের একটি কামিজ, কামিজের মধ্যে ছোট ছোট সাদা পাথর দিয়ে সরু কাজ করা। চুলগুলো এক পাশে সিঁথি কেটে উন্মুক্ত বাতাসে দোল খাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। চোখে গাঢ় কাজল আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। এর বাইরে মুখে বাহিক কোনো সাজসজ্জা নেই। ঠোঁটের কোণে ঝুলে থাকা মিষ্টি হাসিটা যেন আজ সকলের চোখে আকর্ষণীয় হয়ে উঠেছে। কিন্তু এর মধ্যে শুধুমাত্র দুজনের কাছে আরিয়ার হাসিটা ভিন্ন। সেই দুজন হচ্ছে ইহান আর জিসান। ইহানের কাছে আরিয়ার হাসিটা কাব্যে লিখিত সেই সর্বনাশী হাসির মতো, আর জিসানের কাছে মায়াভরা এক মিষ্টি হাসি। দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা, কিন্তু প্রেক্ষাপট এক। জিসান আজ প্রায় 12 বছর পর আরিয়াকে রঙের আবরণে রঞ্জিত হতে দেখেছে। সেই ছোট্ট আরিয়ার হারিয়ে যাওয়া মিষ্টি হাসিটি দেখতে পারছে। সেই কলঙ্কিত অধ্যায়ের আগমনের পর যখন আরিয়া কিছুটা স্বাভাবিক হয়, তখন থেকে সে নিজেকে এবং নিজের জীবনকে বেরঙের বেড়াজালে আটকে ফেলে, নিজের জীবনের সকল কিছু রঙহীন করে ফেলে। টিনএজ বয়সেই আরিয়া হয়ে ওঠে অতি বুদ্ধিমতী আর শান্ত প্রকৃতির। যে সব সময় ওর বয়সী মেয়েরা বিভিন্ন ধরনের কল্পনা জল্পনা নিয়ে আর নিজের সেই বানানো কাল্পনিক রাজ্যের রাজত্ব করতে ব্যস্ত, তখন আরিয়া নিজেকে 4 দেয়ালে বন্দি করতে ব্যস্ত। যে সময় ওর বয়সী মেয়েরা নিজের শখ আহ্লাদ পূরণ করতে ব্যস্ত, তখন আরিয়া নিজের দায়িত্ব নিতে ব্যস্ত। যেই বয়সে সকল মেয়েদের আবেগ নিয়ন্ত্রিত করে ফেলে, সেখানে আরিয়া ছিল অনুভূতিহীন। আরিয়ার জীবন বাকি 8-10টা মেয়ের মতো কাটেনি, বরং তিক্ত ঘেরা এক নিষিদ্ধতায় কেটেছে, যার ফলে হারিয়ে যায় আরিয়ার সেই মিষ্টি হাসিটি। কিন্তু আজ সেই হারিয়ে যাওয়া হাসিটি জিসান আরিয়ার মধ্যে দেখছে। নিজের মনের মধ্যে বয়ে চলেছে হালকা শীতল বায়ু। আজ জিসান অতি সার্থক। ইহানের প্রতি তার বিশ্বাসটি ভুল ছিল না, তা ইহান আজ সম্পূর্ণরূপে প্রমাণিত করে দিয়েছে। ইহান আরিয়ার বা হাতটি ধরে সকলের মাঝে নিয়ে আসে। সকলের মাঝে বিস্ময়কর ভাব বিরাজমান, সাথে কৌতূহল, কেননা এইখানে অবস্থিত সকলে আরিয়াকে সাদা রংটি বাদে অন্য কোনো রং পরিধান করতে দেখেনি। পুষ্পিতা আর নীরার চোখে বিস্ময়কর ভাব হলেও ঠোঁটের কোণে ঝুলছে মিষ্টি হাসি। আরিয়াকে এইভাবে দেখে তাদের নিজেরও বেশ ভালো লাগছে। জিসান নিজের চোখের কোণে জমে থাকা পানিটুকু সকলের আড়ালে মুছে নিয়ে দুষ্টুমি সুরে বলে, কি গো সতীন মশাই, এই অসম্ভব কাজকে কিভাবে সম্ভব করিলা? অন্তত জলিলের আত্মা আবার এসে ভর করেনি তো তোমার উপর? তখন পাশ থেকে নীরা বিভ্রান্তি সুরে বলে, অনন্ত জলিল মারা গেল কবে? মারা গেল তো গেল, তার আত্মা যে মানুষের উপর ভর করে তা আপনি কিভাবে জানলেন? নীরার এমন কথায় সবাই হু হু করে হেসে ওঠে, আর জিসান আর চোখে নীরার দিকে তাকায়। এই মেয়েটা সবসময় ওর প্রেস্টিজের দফা রফা করে। এইদিকে নীরাও এখনো বিভ্রান্তিমূলক চাহনিতে সকলের মুখের দিকে তাকিয়ে আছে। পুষ্পিতা পাশ থেকে নীরার বা হাতে চিমটি কেটে চুপ করতে বলে। পুষ্পিতা এবার একটু সুর তুলে বলে, কি গো ভাইয়া, আমাদের ভোলা ভোলা বোনটার উপর কি জাদুটোনা করলেন বলুন তো? এতটা বছর ওর কানের সামনে ঘ্যান ঘ্যান করে ওর কানের পোকা মেরে ফেললাম, অথচ আমাদের কথা গায়েই মাখিয়ে নেই বেদব মেয়ে। আর আজকে জামাইয়ের এক কথায় রঙে রঙিন হয়ে সংসেজে হাজির। বাহ, এটা নিশ্চয়ই জাদুটোনা ছাড়া সম্ভব না। তীব্র এবার গানের সুর তুলে বলে, কি জাদু করেছো বলো না,
ঘরে আর থাকা যে হলো না। পাশ দিয়ে রাহুল আরেক গানের সুর তুলে বলে, কি জাদু করিলা ফিরিতে শিখাইলা, থাকিতে পারি না ঘরেতে। সোহেল অন্য গানের সুর তুলে ধরে, কি জাদু করিয়া বান্দে মায়া লাগাইছে। সব দেখে জিসান বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে বলে, ভাই তোমরা সবাই তো সব গান বলে ফেললা, আমার জন্য কি একখানি রাখলাও না? আমি এখন কি গান গাইতাম? সবাই এবার হো হো করে হেসে ওঠে। ইহান হাসতে হাসতে বলে, সব কয়টা এক একটা বাদর হয়েছিস, উফ তোরা পারিসও বটে। তীব্র ভাব নিয়ে বলে, কার বন্ধু দেখতে হবে না, কথায় আছে না সঙ্গ দোষে লোহা ভাসে। সোহেলও গলা ছেড়ে তাল মিলিয়ে বলে, বাদইরা আসল বাদইরা চিনে। ইহান একটু চেঁচিয়ে বলে, তবে রে। সকলে আবার একই সাথে হেসে ওঠে। আর এতক্ষণ শান্ত চোখে ওদের দিকে সবকিছু বেশ উপভোগ করছিল। বেশ ভালোই লাগছিল ওর। ঠোঁটে তার মিষ্টি হাসি। আজ সত্যি তার জীবনের রঙের মিষ্টি আবরণ ছেয়ে গিয়েছে। পুষ্পিতা এবার মিষ্টি সুরে বলে, ভাইয়া সত্যি কিভাবে করলেন এইসব? ও তো সহজে রাজি হওয়ার পাত্রী না। ইহান স্মিত হেসে বলে, শালিকা সাহেবা, ওকে কঠিনভাবেও রাজি হওয়ার পাত্রী না। এই কর্ম করিতে আমার যে কি পরিমাণ কাঠখড় পোড়াতে হয়েছে তা শুধু আমিই জানি। এত কাঠখড় আমি আমার পুরো জীবনে পোড়াইনি। আরিয়া এবার কিছুটা গম্ভীর সুরে বলে, তাহলে এখনই যাই, আবার চেঞ্জ করে আসি। এই কথা সকলের কানে পৌঁছাতে দেরি হলেও সকলে প্রতিক্রিয়া দিতে না। সকলে একসাথে চেঁচিয়ে ওঠে, না। আরিয়া দ্রুত নিজের কানে হাত দিয়ে রেখে বলে, আরে আমি কি এখন একটু মজাও করতে পারবো না? আরিয়ার কথা শুনে সকলেই এবার স্বস্তির নিঃশ্বাস নেয়। ইহান নিজের বুকে হাত দিয়ে বলে, তোমার এই মজা আমার হার্ট ফেল করাতো। একটুর জন্যই এই ফিল হতে নিয়েছিল যে গাই ভেস পানি মে। ইহানের কথায় সবাই হু হু করে হেসে ওঠে। অতঃপর হাসি মজার শেষে সকলে আরিহাকে অভিনন্দন জানায় আর তাদের আনা উপহারগুলো আরিহাকে দেয়। চারদিকে হিম শীতল বায়ু বইছে, তার সাথে তাল মিলিয়ে অলস ভঙ্গিতে গাছের পাতা দোল খেয়ে চলেছে। তারা বিহীন আকাশ, আজ দূর আকাশের চাঁদের সরু অবয়ব দেখা যাচ্ছে। আর চারটা আবছা প্রকৃতির, তার প্রকৃতি আকৃতি সকলের কাছে স্পষ্ট না হলেও বেশ শোভনীয় লাগছে। মেঘগুলো দল বাঁধিয়ে ভেসে চলেছে দূর দূরান্তে। ছাদের একটি কোণে ফুটে উঠেছে বেলি ফুলের কচি ফুলগুলো। চারদিকে নিজের ঘ্রাণ ছড়িয়ে দিয়ে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে সে। সুইমিং পুলের ডান পাশে ইহান জোরপূর্বক আরিহাকে খাওয়াচ্ছে। আরিহার মধ্যেও খাওয়ার কোনো ইচ্ছা না থাকার সত্ত্বেও ইহানের জোড়াজোড়িতে সব সাবার করতে হচ্ছে। ছাদের এক কোণে অর্পি দাঁড়িয়ে আছে আর রাহুল ওর ছবি তুলে দিচ্ছে। অন্য পাশে তীব্র আর পুষ্পিতা খুনসুটিতে মেতে উঠেছে। দরজার এক কোণে দাঁড়িয়ে সোহেল কথা বলছে তার প্রিয়তমার সাথে। অন্য এক পাশে জিসান আকাশের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে আছে, ভাবলেশীন হয়ে দেখাচ্ছে তাকে। এমন সময় কোত্থেকে নিরাশে ওর পাশে দাঁড়ায়। নিজের পাশে কাউকে অস্তিত্ব অনুভব করতে পেরে আর চোখে নীরাকে দেখতে পেয়ে চোখ সরিয়ে নেয় সে। নীর তাকে কিছুটা সাহস সঞ্চয় করে বলে ওঠে, আপনাকে কিছু বলার ছিল আমার। জিসান ভাবলেশীলহীন হয়ে বলে, বলো। নীরা এক দীর্ঘশ্বাস নিয়ে বলে, আমি আপনাকে ভালোবাসি। কথাটা জিসানের কান বরাবর পৌঁছানোর সাথে সাথে জিসান ঘাড় ঘুরিয়ে নীরার দিকে তাকায়। চোখে মুখে তার বিস্ময়কর ভাব। নীরা মাথা নিচু করে ডান পায়ের বুড়ো আঙুলটা দিয়ে মাটি ঘেঁষেই চলেছে। নার্ভাসনেস কমাতে দুই হাত কসলাচ্ছে বারবার। নীরার এমন নার্ভাসনেস দেখে জিসান নিজেকে কিছুটা স্বাভাবিক করে তুলে। তারপর শান্ত কণ্ঠে বলে, তুমি যা বলছো তা বুঝে বলছো তো? জিসানের প্রশ্নে নীরা মাথা তুলে উপরের দিকে তাকায়। অসহায় চাহনিতে জিসানের দিকে তাকায়। জিসানকে এই কথাটা বলতেই নীরা এতদিন একটু একটু করে সাহস জুগিয়েছে আর আজ সুযোগ বুঝে বলে দেয়। কিন্তু এখন জিসানের এমন প্রশ্নে সে থতমত খেয়ে যায়। কি বলবে বুঝে উঠতে পারছে না। জিসান এখনো স্থির চোখে নীরার দিকে তাকিয়ে আছে। আজ সে নীরাকে নিখুঁত ভাবে দেখছে। পরনে গাঢ় খয়েরি রঙের কামিজ, লম্বা চুলগুলো এক পাশে এনে বেনুনি করা, চোখে চিকন ফ্রেমের চশমা, শীতের
আভায় তার ফর্সা গালগুলো একদম লাল হয়ে আছে, মুখ খানিকটা থেকে মায়াবতী মায়াবতী একটা ভাব আসছে। জিসানের মনে আজ ভালো লাগার ঢেউ খেলে যায়। সে হালকা হেসে বলে, কি হলো বলো? নীরা একটু নড়ে চড়ে দাঁড়িয়ে বলে, ভালোবাসার কথা কি কেউ বুঝে বলে? এটা তো একটা অনুভূতি, যেটা অনুভব করার সাথে সাথে বলে দেওয়াটাই শ্রেয়। নীরার এমন সোজাসাপটা উত্তরে জিসান হালকা হাসে। মেয়েটা বড্ড সহজ সরল। জিসান ঠোঁটের কোণে একটা হাসি ঝুলিয়ে রেখে বলে, যদি তোমার ভালোবাসাটা গ্রহণ না করি তখন? জিসানের কথাটা নীরার বুকে তীরের মতো বিঁধে। সে আহত চোখে জিসানের দিকে তাকিয়ে ধরা কণ্ঠে বলে, ভাবো আমার ভাগ্যে আপনি কখনোই ছিলেন না। জিসান এবার গাঢ় ঘুরিয়ে তার আকাশের দিকে শূন্য দৃষ্টিতে তাকায়। তারপর শান্ত কণ্ঠে বলে, নিজের দায়ভার নিজে বয়ে বেড়াতে বেড়াতে আমি এখন বড্ড ক্লান্ত। নিজেকে সামলানো দুষ্কর হয়ে উঠেছে আমার জন্য। ছন্দহীন হয়ে যাচ্ছি আমি। তাই এখন আমার এমন একজনকে চাই যে আমাকে সামলে নেবে, আমার দায়ভারগুলোর মধ্যে ভাগ বসাবে, আমাকে ছন্দের তালে নিয়ে আসবে। আর আজ হয়তো আমি তেমনই একজনকে পেয়ে গিয়েছি। নীরার প্রশ্নবোধক চাহনিতে জিসানের দিকে তাকায়। জিসান নীরার দিকে ঘাড় ঘুরিয়ে দিয়ে বলে, ভালোবাসার প্রস্তাব তুমি রেখেছো, আর বিয়ের প্রস্তাব রাখছি আমি। মানে সহজ সাপটা ভাষায় বলছি, উইল ইউ ম্যারি মি? কথাটা শুনে নীরা স্তব্ধ হয়ে যায়। অবিশ্বাস্য চোখে জিসানের দিকে তাকিয়ে থাকে। সে এমনটা কখনো আশা করেনি। জিসান নীরার বিস্ময়কর ভাব বুঝতে পেরে হাতটা বাড়িয়ে দেয়। নীরা তা দেখে এতক্ষণ স্থির হয়ে থাকে। অতঃপর হাতটা ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ইয়েস আই উইল। জিসান কিছু বলতে যাবে, তার আগেই চারপাশ থেকে হই হুল্লোড়ের শব্দ কানে ভেসে আসে। জিসান চারদিকে তাকিয়ে দেখে সকলেই ওদের দিক ঘিরে দাঁড়িয়ে আছে। সকলের মুখেই খুশির ছাপ স্পষ্ট। জিসান এবার মাথা চুলকিয়ে বলে, কি হলো? সবাই চেঁচিয়ে বলে, জিসান আর নীরার বিয়ে হলো। এই বলে সকলেই হই হুল্লোড়ে মেতে ওঠে। আরিয়া ইহানের বুকে মাথা রেখে চুপটি মেরে শুয়ে আছে। ইহান আরিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দুজনের মধ্যে পিনপিন নীরবতা। এই নীরবতা পেরিয়ে ইহান বলে ওঠে, অবশেষে সকলেই সকলের ভালোবাসা পেল, তাই না? তোমার আর আমার সাথে এখন সকলের ভালোবাসাও পূর্ণতা পাবে। আরিয়া মলিন হেসে বলে, অনেক সময় অনেক কিছু পেয়েও অপূর্ণতা রয়ে যায়, আর সেটি অপূর্ণতায় পূর্ণতা পায়। ইহান কিছুটা বিস্ময়কর ভাব নিয়ে বলে, সবসময় এমন ডাবল মিনিং কথা কেন বলো? হ্যাঁ, সত্যিকার অর্থে কোনটা বোঝাতে চাও তাই বোঝা দুষ্কর হয়ে ওঠে। আরিয়া মুচকি হেসে বলে, সময় মানুষকে সব বুঝিয়ে দেয়। আমার এই কথাগুলোর আসল মানে এখন না বুঝলেও পরে একটা সময় ঠিকই বুঝবে। ইহান কৌতূহলী কণ্ঠে বলে, মানে? আরিয়া কথাটা ঘোরানোর জন্য বলে, বাকি রিপোর্টগুলো কবে আসবে? ইহান কিছুটা ভেবে চিনতে বলে, পরশু আসবে। তারপর সেই রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। আমি বুঝি না, ডক্টর তোমার প্রেগন্যান্সির টেস্ট করানোর পরও আবার এতটি টেস্ট কেন দিল? আরিয়া শান্ত কণ্ঠে বলে, রিপোর্ট আসলেই জানতে পারবে। আপাতত আর কথা বলো না প্লিজ, মাথাটা প্রচন্ড পেইন করছে, একটু হাত বুলিয়ে দাও। ইহান কিছু না বলে আরিয়ার কপালে ভালোবাসার এক স্পর্শ এঁকে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। পরন্ত বিকেলের শেষ প্রহর। আকাশটা আজ কালো মেঘের আবরণে ঘেরা। বাইরে শো শো করে বাতাস বইছে। গাছের শুকনো ডালগুলো একে অপরে বাড়ি খাচ্ছে। রাস্তায় মানুষের আনাগোনা বেশ কমে এসেছে, কিন্তু যানবাহনগুলো ঠিকই শাঁসা শব্দ করে ছুটে চলে দূর দূরান্তে। তার সাথে সাথে ধুলো বালিগুলো বাতাসের সাথে মিশে গোধূলির রূপ দিয়ে উড়ে বেড়াচ্ছে। রাস্তার পাশে কিছু পথিক শিশু শীতল বায়ুর ছোঁয়া পেয়ে কেঁপে কেঁপে উঠছে। এক পাশে দাঁড়িয়ে থাকা কুকুরটাও যেন নিজেকে গুটিয়ে নিচ্ছে। শীতের প্রকোপ যে সকলের মাঝে ছড়িয়ে গিয়েছে তা বেশ বোঝা যাচ্ছে। বেশ কিছুক্ষণ পরে একটা সাদা গাড়ি এসে থামলো ধানমন্ডির একটি নামকরা হাসপাতালে, ইবনে সিনার সামনে। গাড়িটি থেকে বেরিয়ে এলো সেই কাঙ্ক্ষিত চেহারাগুলো। ইহান আর আরিয়া রিপোর্টগুলো হাতে নিয়ে ডাক্তারের কেবিনের বাইরে বসে আছে। আরিয়া চারদিকটা খেয়াল করছে। তার থেকে 2 হাত দূরে একটি মহিলা বসে আছে। দেখেই মনে হচ্ছে 7 থেকে 8 মাসের অন্তঃসত্ত্বা।
তার পাশেই একজন পুরুষ বসে আছে। সে বারবার সেই মহিলাটিকে জিজ্ঞেস করছে তার কিছু লাগবে কিনা। বুঝতে দেরি নেই যে সেই পুরুষটি তার স্বামী। আরিয়ার বরাবরই একজন মহিলা 6 থেকে 7 মাসের বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে, তাকে কোলে নিয়ে ঝোলাচ্ছে আর এইটা সেইটা বলছে। কিছুক্ষণ পরে মহিলাটার স্বামী এসে বাচ্চাটা কোলে নেয় আর খেলা করতে থাকে। আরিয়া সেদিকে কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। নিজের সিরিয়াল নাম্বার আসতেই ইহান ওকে তাড়া দিল ভিতরে যাওয়ার জন্য। আর এবার সেদিন থেকে চোখ সরিয়ে অগ্রসর হয় ডাক্তারের কেবিনের দিকে। ডাক্তার বেশ গুরু গম্ভীর হয়ে বসে আছেন, কপালে তার চিন্তার রেখা ফুটে উঠেছে। তার চেহারা দেখে মনে হচ্ছে যেন তিনি অপ্রত্যাশিত কিছু বলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ডাক্তার কিছুক্ষণ স্থির থেকে দীর্ঘ শ্বাস নিয়ে বলেন, রিপোর্ট থেকে যা বুঝতে পারছি আরিয়ার প্রেগনেন্সির মধ্যে অনেকটা কমপ্লিকেশন আছে। কারণ রক্তের চলাচল একদমই স্বাভাবিক নয়। ওনার রক্ত চলাচল হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তো কখনো আবার ওভারফ্লো করতে শুরু করে, যা তার প্রেগনেন্সির জন্য অত্যন্ত বিপজ্জনক। আমি যতটুকু ধারণা করতে পারছি যে ওরা হয়তো বা শরীরের কোনো অংশে ডিভিটি বা ব্লাড কেটে গেছে। সাধারণ ভাষা বলতে গেলে তার ধমনীর কোনো একটা অংশে জমাট বেঁধে গিয়েছে, যার ফলে তার রক্ত স্বাভাবিকভাবে চলাচলে ব্যাঘাত ঘটাচ্ছে। সরি টু সে, বা যদি এমন হতে থাকে আমাদের মনে হয় তার আর গর্ভে বাচ্চাটি বেশি দিন বাঁচবে না। ইট উইল সুন কজ এ মিসক্যারেজ। আর যদি এমনটা হয় তাহলে হয়তো পেশিকে বাঁচানো আমাদের পক্ষে দুষ্কর হয়ে পড়বে। কথাগুলোর জন্য ইহানের কানে ঝংকারের মতো বেঁচে ওঠে। ক্ষণে ক্ষণে মাথায় টনক খেলে যাচ্ছে যে আরিয়া আর তার বাচ্চা সুরক্ষিত না, তারা মৃত্যুর পথে ধীর গতিতে এগোচ্ছে। এটা ভেবেই এক চাপা আর্তনাদ বেরিয়ে আসছে ওর বুক চিরে। নিজের বোধ শক্তি ধীরে ধীরে লোপ পাচ্ছে, হৃদয়টা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সে ছলছল চোখে একবার ডাক্তারের দিকে তাকায়, তারপর চোখ তার থেকে ঘুরিয়ে আরিয়ার দিকে স্থির দৃষ্টিতে তাকায়। আরিয়ার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। সে আগের ন্যায় সর্বশান্ত, শুধু 2 হাত দিয়ে নিজের পেট চেপে ধরে আছে সে। আরিয়া আকার ভঙ্গিতে কিছু প্রকাশ না করলেও তার সেই হাত দুটোই আরিয়ার মনের অবস্থা বুঝিয়ে দিচ্ছে। ইহান এক দীর্ঘ শ্বাস নিয়ে ডাক্তার দিকে তাকিয়ে ধরা কণ্ঠে বলে, হঠাৎ করে এমন একটা সমস্যা কেন হলো? ডাক্তার তা শুনে এক দীর্ঘ শ্বাস নিয়ে বলে, তার যে সমস্যা সেটা হলো ব্লাড ক্লট, রক্ত জমাট বাঁধা। ব্লাড ক্লট শরীরের বিভিন্ন জায়গা থেকে হতে পারে। ব্লাড ক্লট কিছু স্পেসিফিক কারণে হয়ে থাকে, যেমন লং টাইম জার্নি করা, অতি ছোটো বয়সে কোনো বড় ধরনের ট্রমারের মধ্য দিয়ে যাওয়া, ডিপ্রেশন, অতিরিক্ত পরিমাণ চিন্তা, কোনো বড় ধরনের অপারেশন, দীর্ঘ সময় ধরে বার্থ কন্ট্রোল পিল সেবন করা, ক্যান্সার আক্রান্ত, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, ব্রেস্ট ক্যান্সারের ওষুধ সেবন, মাঝে মাঝে পরিবারের মেডিকেল হিস্ট্রি এর উপর নির্ভর হতে পারে। অর্থাৎ বংশগত বলতে পারেন, পরিবারের আগে কারো হয়ে থাকলে পরবর্তীতে অন্য কারো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এর লক্ষণগুলো অতি সাধারণই, তাই মানুষ ব্যাপারটাকে তেমন আমোদে নেয় না। এমনও হতে পারে আগে থেকে ওনার ব্লাড কোল্ড ছিল কিন্তু বুঝতে পারেনি। ইহান কিছুটা কৌতূহলী সুরে বলে, এই লক্ষণগুলো কি কি ডাক্তার? ডাক্তার টেবিল থেকে পানি ভর্তি গ্লাসটা হাতে নিয়ে তাতে চুমুক দেন। নিজের গলাটা ভিজিয়ে নিয়ে একটু শান্ত হয়ে বসেন। হাতের গ্লাসটা টেবিলে রেখে ধীর গলায় বলেন, ব্লাড কোথায় অবস্থিত তার উপর নির্ভর করে লক্ষণগুলি পৃথক। যদি জমাটটি আপনার পায়ে বা বাহুতে থাকে তবে আপনি ব্যথা অনুভব করতে পারেন। এটাকে তীব্র ক্যাম্পের মতো মনে হয়, ফোলা ভাব, কোমলতা অনুভব করতে পারেন। ক্লটটি যেখানে অবস্থিত সেখানে আপনার স্পর্শটি লাল এবং উষ্ণ হতে পারে। ব্লাড ক্লটটি যদি আপনার পেটে থাকে তবে আপনি পেটে তীব্র ব্যথা, বমি ভাব এবং ডায়রিয়ার অভিজ্ঞতা পেতে পারেন। আর আপনার হৃদয় ভ্রমণকারী ব্লাড ক্লটগুলি আপনার বুকে ভারী অনুভূতি বা ব্যথা, আপনার উপরে শরীরে ব্যথা, শ্বাসকষ্ট, ঘাম, বমি বমি ভাব এবং হালকা মাথা ব্যথা হয়ে থাকে। যদি ব্লাড ক্লট আপনার ফুসফুসে চলে যায় আপনি বুকের তীব্র ব্যথা, রেস্টিং হার্ট, শ্বাসকষ্ট, ঘাম, জ্বর অনুভব করতে পারেন। আপনার রক্তকাশি হতে পারে। মস্তিষ্কে ব্লাড ক্লট যদি হয়ে থাকে তাহলে এর কারণে মাথা ব্যথা, শরীরের দুর্বলতা, চোখে বেশি দেখা নয়তো কম দেখা, শরীরে অসাড়তা, কথা বলা অথবা মনোযোগ দেওয়ায় ইত্যাদি সমস্যা। তা আপনার এসবের মধ্যে কোন প্রবলেমগুলো বেশি করতো মিসেস আরিয়া? আরিয়া এতক্ষণ মাথা নিচু করে বসেছিল। ডাক্তারের কথা শুনে সে মুখ তুলে তাকায় কিন্তু কিছু বলে না। তা দেখে ইহান আরিয়ার কাঁধে হাত রেখে তাকে চোখের ইশারায় রিকোয়েস্ট করে বলতে,
আরিয়ার ইহানের কথাটা ফেলতে পারেনি, তাই সে এক দীর্ঘ শ্বাস নিয়ে শান্ত কণ্ঠে বলে, শেষের লক্ষ্যগুলো আমার মধ্যে আমি পেয়েছি ডক্টর। যেমন মাথা ব্যথা, শরীরের দুর্বলতা, চোখে বেশি দেখা নয়তো কম দেখা, শরীরের অসারতা, কথা বলা অথবা মনোযোগ দেওয়ায় সমস্যা, এগুলো আমার প্রায় 2 বছর ধরেই আমার মধ্যে লক্ষিত। আমার প্রেশার লো বিধায় আমি এটার ইফেক্ট ভাবতাম। ডাক্তার এই চিন্তিত কণ্ঠে বলে ওঠেন, ওহ নো, দিস কেস ইজ বিকামিং মোর কমপ্লিকেটেড। যদি আপনি সত্যি বলে থাকেন তাহলে আমার ধারণা অনুযায়ী ব্লাড ক্লটটা আপনার ব্রেনে অবস্থিত। সকল জায়গায় ব্লাড ক্লটটা এত ইফেক্ট করে না যতটা নাকি ব্রেনের ক্লটটা ইফেক্ট করে। উই হ্যাভ নো আইডিয়া দ্যাট ইন ইউর প্রেগনেন্সি ইউ হ্যাভ টু ফেস সো মাচ কমপ্লিকেশন। আরিয়া শান্ত কণ্ঠে বলে, আমার জীবনে কখনোই কোনো কিছু সহজ ছিল না ডক্টর। মাই লাইফ ওয়াজ ফুল অফ কমপ্লিকেশনস। আমার জীবনে এমন একটা সময় ছিল যেখানে কমপ্লিকেশন শব্দটা ছিল, তাই সেটা নিয়ে কথা না বাড়িয়ে প্রসেসগুলো বলুন। ডাক্তার এক দীর্ঘ শ্বাস নিয়ে বলেন, আগে আপনাকে একটি ডিসিশন নিতে হবে। এই ডিসিশনের মধ্যে ডিপেন্ড করবে নেক্সট প্রসেসটা কি হবে। আরিয়া আর ইহান একই সাথে বলে ওঠে, কি? ডাক্তার একটু নড়ে চড়ে বসে বলে, আপনারা কি বেবিটা রাখতে চান নাকি না? যদি বেবিটা না রাখতে চান তাহলে দ্রুত সম্ভব অ্যাবর্শন করাতে হবে, তারপর চিকিৎসা শুরু করতে হবে। আর যদি বেবিটা রাখতে চান তাহলে আগে কিছু পরীক্ষা করাতে হবে, তারপর চিকিৎসা শুরু করতে হবে। আই হাইলি রিকমেন্ডেড ইউ শুড অ্যাবর্ট দিস চাইল্ড। কথাটা কানে আসতে আরিয়া রেগে যায়, চোখগুলো লাল হয়ে আসে, রাগে গা রিরি করে কাঁপতে থাকে। সে চোয়াল শক্ত করে বলে, একজন রক্ষক হয়ে ভক্ষকের মতন কথা আপনার মুখে শোভা পায় না ডাক্তার, তাই বুঝে শুনে কথা বলুন। এমন কথা দ্বিতীয়বার মুখে দিয়ে উচ্চারণ করলে খুব ভয়ঙ্কর কিছু হবে বলে আশ্বস্ত করছি আপনাকে। আর আশা করি আমার উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন। আরিয়ার এমন থ্রেড ভরা কণ্ঠে ডাক্তার কিছুটা নড়ে চড়ে বসে, কপালে তার বিন্দু বিন্দু ঘাম। আরিয়ার সম্পর্কে সে হালকা পাতলা জানে। আফটার অল ঢাকার ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইনার বলে কথা, সাথে আরিয়ার রাগের কথাও শুনেছে। ডাক্তার টেবিল থেকে বাকি অর্ধেক পানি পান করা গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানিটুকু খেয়ে ফেলে, তারপর এক লম্বা শ্বাস নিয়ে বলে, প্রেগনেন্সির মধ্যে ক্লোজটা সহজতরভাবে দেখা যায় না, স্পেশালি ব্রেন কোডটা। আপনার কেসটা প্রচণ্ড রেয়ার, তাই আপনাকে আমাদের স্পেশালভাবে ট্রিট করব। প্রেগনেন্সির সময় ক্লোটটা বাচ্চা ক্ষতি করে না, কিন্তু সেটা অবস্থা জটিল না হলে এখন অপারেশনটা কেমন বলতে পারছি না, তাই আপনাকে কিছু টেস্ট করাতে হবে। আপনার ক্লোটটা আসল অবস্থা না জানা পর্যন্ত কোনো কিছু করা সম্ভব না, সাথে বুঝতে পারবো না আসলে কেসটা কতটা জটিল। আমি টেস্টগুলো লিখে দিচ্ছি, যত দ্রুত সম্ভব করিয়ে নেন। সোফায় মাথায় হাত দিয়ে বসে জিসান। একটু আগে ইহানের মুখে সব শুনেছে সে। জিসানের চোখ দুটো ছলছল করছে, মনের মধ্যে এক ঝড় বইছে। এমন একটা নিউজ শুনে সে নিজেই এমন ভেঙে চুরে পড়েছে। না জানি আরিয়া আর ইহান ঠিক কি পরিমাণ ভেঙে পড়েছে, তাদের মনের অবস্থা ঠিক কতটা করুণ তা হয়তো জিসানের ধারণার বাইরে। জিসান বারবার আল্লাহর কাছে বিচার দিচ্ছে, কেন সে আরিয়ার সাথে এমন করলো। মেয়েটা শুরু থেকে কষ্ট পেয়ে এসেছে, কষ্ট বেদনা বাদে কিচ্ছু পায়নি সে। যেই না মাত্র নিজের সুখ খুঁজে নিয়ে খুশির আবরণে নিজেকে ঢাকতে নিল, তখনই আবার ওর জীবনে কষ্ট নামক বস্তুটা আবার বাধা হয়ে গেল। কেন ওর সাথেই এমন কেন হবে? আরিয়া কি সুখী হওয়ার যোগ্য না? কি দোষ ওর? জিসান আরিয়ার অবস্থার জন্য নিজেকে দায়ী মানছে। সে আরিয়ার ভালো মন্দ খেয়াল রাখেনি, বিধায় এমন হয়েছে। সে নিজে একজন ডাক্তার হয়ে কিভাবে আরিয়ার সিমটমসগুলো ফলো করলো না? কিভাবে বুঝতে পারলো না আরিয়া অসুস্থ? অনুতাপের আগুনে জ্বলে পড়ছে সে। জিসান মাথা তুলে আরিয়ার দিকে তাকায়। আরিয়া অন্য সোফায় মাথা নিচু করে বসে আছে, হাত দুটো পেটে চেপে বসে আছে, চেহারার ভঙ্গি অতি শান্ত। অন্য পাশে ইহান মাথা চেপে বসে আছে, চোখ ছলছল করছে ওর। নিজের স্ত্রী আর বাচ্চার জীবন যে অনিশ্চিত, তা যেন কোনো পুরুষের কাছে সহজলভ্য বিষয় নয়। একজন পুরুষের জীবনে 4 জন নারী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম হচ্ছে তার জন্মধারণী মা, যে তাকে জন্ম দিয়েছে। দ্বিতীয় হচ্ছে তার জীবন সঙ্গী, যে তার জীবন পরিপূর্ণ করেছে। আর তৃতীয় হচ্ছে
তার নিজের মেয়ে, যে তাকে পৃথিবীর সবচেয়ে মধুর ধবনী বাবা ডাকটি ডেকেছে, আর শেষজন হচ্ছে তার বোন। এরা চারজন মিলেই একজন পুরুষের জীবনের সার্থক করে। এর মধ্যে যে কোনো একটি যদি তার থেকে ক্ষয়ে যায় তখন সে একদম নিঃস্ব হয়ে পড়ে, কেননা সে যে জীবনের সবচেয়ে অমূল্য রত্ন হারিয়ে ফেলেছে। আমরা ভাবি পুরুষদের হৃদয় নেই, আবেগ নেই, কষ্ট নেই, কারণ একটাই, তারা সহজে কাঁদে না, নিজের কষ্ট চোখের পানি আকারে ভাসিয়ে দেয় না, তারা সকল পরিস্থিতিতে শক্ত থাকে। কিন্তু আসলে তাদের হৃদয়ের মধ্যে লুকিয়ে থাকে মেয়েদের চাইতো বেশি কষ্ট। এর মুখ্য কারণ তারা মেয়েদের মতো কেঁদে কষ্ট কমাতে পারে না। তাদের মনের মধ্যে একটু একটু করে কষ্ট জমতে জমতে একদিন বিশাল পাহাড় সমান হয়ে যায়, আর যখন সকল শহর সীমা পেরিয়ে যায় তখনই তারা কাঁদে। সেই একেবারের জন্য কেঁদেই মনের সকলের কষ্ট বের করে ফেলে। কিন্তু ইহানা চেয়েও কাঁদতে পারছে না, কেননা এটা যে সবে শুরু, এর পরিণতি কি তা এখনো অজানা। তার উপর যেখানে আরিয়া একদম শক্ত হয়ে বসে আছে, সেখানে ইহানের এত হাঁসফাঁস ভাব একদমই অমানানসই। ইহান বারবার দীর্ঘশ্বাস নিচ্ছে, নিজেকে নিয়ন্ত্রণ করছে। ঠিক এমন সময় জিসান আরিয়ার সামনে হাঁটু গেড়ে বসে, আরিয়া তখনও মাথা নিচু করে বসে আছে। জিসান কথা বলতে গিয়ে পারছে না, গলা ধরে আসছে ওর। জিসান কোনো মতে ধরা কণ্ঠে বলে, আই এম সরি আরু। আই এম সরি আরু, আই এম এক্সট্রিমলি সরি। আমি ভালো মতো তোর খেয়াল রাখতে পারিনি। বাবা আমাকে তোর দায়িত্ব দিয়ে গিয়েছিল, কিন্তু আমি সেই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারিনি রে, পারিনি। আমি যদি তোর প্রতি আর একটু যত্নশীল হতাম তাহলে হয়তো আজ এমন পরিস্থিতিতে পড়তে হতো না। বলতে বলতে জিসানের চোখ ঝাপসা হয়ে আসে। জিসানের কথা শুনে আরিয়া মুখ তুলে জিসানের দিকে তাকায়, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, এতে তোর কোনো দোষ নেই জিসান, তুই সবসময় আমার জন্য বেস্টটাই করেছিস, আমার যত্ন নিতে কোনো কমতি নিসনি। ইউ আর নট গিলটি। যা হচ্ছে সব ভাগ্যের লেখা। আমার ভাগ্যে সুখ সুখ শব্দটা নেই, তা আমি ভালো করেই জানি। একটা কথা তো শুনেছিস, কপালে সুখ লেখা না থাকলে সেই কপালে পাথর ঠুকেও লাভ নেই, এতে কপাল যথেষ্ট ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না। আমার বেলায়ও তাই। যার ভাগ্যে ছোট থেকে কষ্ট, আর তার ভাগ্যে আর যাই হোক সুখ শব্দটা অতি বেমানান। আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি, কিন্তু নিজের সন্তানকে তা মারতে দিতে পারি না রে। ওকে এইসব কষ্ট থেকে বাঁচাতে যদি আমাকে নিজের প্রাণও দিতে হয় তাহলেও আমি রাজি। শেষের কথাটি শুনে জিসান আর ইহান কিছুটা চেঁচিয়ে ওঠে। ইহান আরিয়াকে নিজের বুকের সাথে চেপে ধরে বলে, একদম বাজে বকবে না তুমি, তোমার কিছু হবে না। তোমার জন্য বেস্ট থেকে বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করব আমি। না তোমার কিছু হবে, না আমাদের বেবিয়ের, বুঝেছো তুমি? আরিয়া কিছু না বলে ইহানের শার্টটা খামচে ধরে। কিছুক্ষণ পরেই ফুপিয়ে কেঁদে ওঠে সে। হ্যাঁ, আরিয়া আজ কাঁদছে, নিজ থেকে নিজ ইচ্ছায় কাঁদছে। কেন কাঁদছে তা কেউ বুঝতে পারছে না। আরিয়া হয়তো সহজে ভেঙে যাওয়ার মতো মেয়ে না। তাহলে ইহান আরিয়ার পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। আরিয়া ফোপাতে ফোপাতে বলে, আমার নিজের জীবন নিয়ে আমার কোনো ভয় নেই। মৃত্যুকে আমি কখনোই ভয় পাইনি। সেই ছোট থেকে নিজের মৃত্যুই কামনা করে এসেছি আমি, কিন্তু এখন যখন একটু বাঁচতে চেয়েছিলাম তখনই মৃত্যুর মুখে এসে পড়েছি আমি, সাথে আমার সন্তানও। আমার সন্তান কি দোষ করেছে শুনি? যার প্রাণে এখনো পূর্ণ বিকাশই হয়নি, তার প্রাণই এখন অনিশ্চিত। যদি আমার সন্তান বেঁচেও যায় আর আমি মারা যাই, তখন আমি তো মা থেকেও মার ভালোবাসা পাইনি, কিন্তু আমার সন্তান তো হয়তো আমার ছোঁয়াও পাবে না। ছোট থেকে আমি যে কষ্টে বড় হয়েছি সে কষ্ট আমার সন্তানও পাবে ভেবেই ভেঙে যাচ্ছি আমি। আল্লাহ আমার প্রতি নিষ্ঠুর তা আমি জানি, কিন্তু আমার সন্তানের প্রতি এত নিষ্ঠুর কিভাবে হতে পারলেন উনি? কিভাবে? আমি মারা গেলেও আমার আফসোস থাকবে না ইহান, কিন্তু আমি বেঁচে থাকা অবস্থায় আমার সন্তানের কিছু হলে আমি সহ্য করতে পারবো না। আমি এতটাও শক্ত নই ইহান, এতটাও শক্ত আমি নই। আজ সত্যিই মনে হচ্ছে এই প্রথম আমার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যাবে। আমিও মিসেস হকের মতোই মা হয়ে যাব, সেই নিকৃষ্ট মা যার জন্য আমার সন্তান প্রচন্ড কষ্ট পাবে,
প্রচন্ড। ইয়ান আরিয়াকে সামলানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু প্রতিবার ব্যর্থ হচ্ছে। একজন মার কাছে তার সন্তান আসলেই কি তা শুধুমাত্র একজন মাই জানে। সন্তানের উপর আসা সকল আঘাত সে নিজে নিয়ে নেবে, কিন্তু নিজের সন্তানের গায়ে সামান্য আঁচড় পড়তে দেবে না। সন্তানের অমঙ্গলের কথা ভাবলেই তাহলে বুকে হু হু করে কেঁপে ওঠে। কিন্তু এমন কিছু মা আছে যাদের কাছে সন্তান বোঝা, তাদের শত প্রচেষ্টা সন্তানদের এড়িয়ে চলার। তাই তো কথায় আছে, সকলে সকল জিনিসের মর্ম করিতে জানে না। আরিয়ার ব্রেনে কোলটা ধরে পড়েছে। সাধারণ অবস্থা হলে হয়তো ডাক্তাররা যত দ্রুত সম্ভব অপারেশন করিয়ে নিত, কিন্তু আরিয়া প্রেগনেন্ট, এই মুহূর্তে অপারেশন করা একদমই সম্ভব নয়। গর্ভ অবস্থায় কোলটি শিশুর উপর প্রভাব ফেলবে না যতক্ষণ না গুরুতর জটিলতা রয়েছে। আর আরিয়ার অবস্থা আপাতত গতিতে স্বাভাবিক, তার মধ্যে তেমন জটিলতা দেখা দিচ্ছে না। শুধুমাত্র আরিয়ার লো প্রেশার নিয়ে তারা ভয়ের মধ্যে আছে, কারণ তাদের ভয় বাই এনি চান্স যদি আরিয়া প্রেশার একবার ফল করে তাহলে তখন হয়তো ব্রেনে অনেক বেশি প্রেশার পড়বে। আর যদি এমন হয় তাহলে ওর কোলটা বেলুনের মতো ফুলে ব্লাস্ট হয়ে যাবে আর রক্তনালী লিক হয়ে যাবে। আর এর পরবর্তী 6 ঘন্টার মাঝে আরিয়া চিরতরে পাড়ি দিয়ে দিবে না ফেরার দেশে। তাই আরিয়াকে স্পেশাল টেক কেয়ার করা হচ্ছে। এছাড়া ডাক্তাররাও তাদের চিকিৎসা চালিয়ে দিচ্ছে। এইভাবে দেখতে দেখতে সময় গড়িয়ে যায়। ইহান আর জিসান মিলে আরিয়ার খেয়াল রাখছে। ইহান আরিয়ার খাবার থেকে শুরু করে সকল জিনিসের প্রতি নজর রাখছে, আরিয়ার যাতে কোনো অসুবিধা না হয়। তাই বাসায় 2টা সার্ভেন্টও রাখা হয়েছে। জিসান আরিয়ার সকল মুভমেন্ট খেয়াল করছে, সাথে প্রতিদিন ওকে ব্যায়াম করাচ্ছে। রক্তের স্বাভাবিক চলাচলের জন্য ব্যায়াম অত্যন্ত জরুরি। আরিয়ার এখন 7.5 মাস চলে, পেটটা বেশ ফুলে উঠেছে, চোখে মুখে সারাক্ষণ আলাদা গ্লো কাজ করে। আরিয়া সর্বদা আল্লাহর নিকট প্রতিবার নিজের সন্তানের সুস্থতা কামনা করছে, কিন্তু সময় যত যাচ্ছে আরিয়ার মনের মধ্যে থাকা ভয়গুলো যেন বৃদ্ধি পাচ্ছে। এতদিন সব ঠিক মতো গেলেও ডেলিভারির টাইম যত ঘনিয়ে আসছে ভয় যেন আরো গাঢ় হচ্ছে। ইহান ও জিসান এই ভয়ে থাকে, এই বুঝি কিছু হয়ে গেল। সারাক্ষণ এক আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছে তারা। এইভাবেই কাটছে সময়। আরিয়া সোফায় বসে আছে, পাশে ইহান খাবারের প্লেট নিয়ে ভাত মেখে আরিয়াকে খাইয়ে দিচ্ছেন। অন্য পাশে জিসান বসে আছে, ইনজেকশনের সিরিঞ্জগুলো ঠিক করছে সে। আরিয়া প্রেগনেন্ট বলে তাকে হাই ডোজের ওষুধ দেওয়া সম্ভব না, এতে বাচ্চার ক্ষতি হবে। তাই ওকে 2 বেলা করে নিয়মিত কিছু ইনজেকশন দেওয়া হচ্ছে ওর রক্ত চলাচল স্বাভাবিক রাখার জন্য, যাতে বাচ্চার শ্বাস নিতে সমস্যা না হয় আর গর্ভে অবস্থিত বাচ্চাটি নির্দ্বিধায় বেড়ে উঠতে পারে। খাওয়া শেষে ইহান উঠে চলে যায়। জিসান ইনজেকশনগুলো ঠিক করে যেই না আরিয়াকে পুশ করতে যাবে, ঠিক তখনই কলিং বেলটা বেজে ওঠে। ইহান রান্নাঘরে থাকায় সে কলিং বেলটা শুনতে পারেনি, তাই জিসান বাধ্য হয়ে নিজে যেতে সে ইনজেকশনটা রেখে চলে যায় দরজা খুলতে। দরজা খোলার সাথে সাথে সে চমকে যায়, নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার সামনে কে এবং কারা দাঁড়িয়ে আছে? জিসানের সামনে মিস্টার হক আর মিসেস হক দাঁড়িয়ে আছে। তাদের মুখে চোখে চিন্তার ছাপ স্পষ্ট। জিসান এখন ঘামতে শুরু করে। আরিয়া মিস্টার হককে দেখলে একটা রিয়েক্ট করবে না, কিন্তু মিসেস হককে দেখলে কেলেঙ্কারি লেগে যাবে। আরিয়া তখনই নিজের মধ্যে থাকবে না, হাইপার হয়ে যাবে। আর আপাতত ওর জন্য হাইপার হওয়া মানেই রিস্ক। জিসান কি করবে বুঝে উঠতে পারছে না। জিসান কিছু বলতে যাবে তার আগে মিস্টার হক আর মিসেস হক সুরসুর করে ভিতরে ঢুকে পড়ে। আরিয়া দরজার দিকে তাকিয়েছিল। মিস্টার হককে দেখে আরিয়া তেমন কিছু প্রতিক্রিয়া না দেখালো। মিসেস হককে দেখার সাথে সাথে প্রচন্ড রেগে যায়, চোখ মুখ লাল হয়ে যায়, চোয়াল একদম শক্ত হয়ে যায়। চোখের সামনে সেই তিক্ত স্মৃতিগুলো ভেসে ওঠে। আরিয়া চোখ বন্ধ করে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে চলছে। তখন তার কানে মিস্টার হকের কণ্ঠে কানে ভেসে আসে, তুমি এইটা কিভাবে করতে পারলে আরিয়া? তুমি এতটা অসুস্থ, আমাদের একবার জানানো প্রয়োজন মনে করলে না? আমাদের কি এই অধিকারটুকু নেই
তোমার ভালো মন্দ ব্যাপারে আমরা জানতে পারবো না? আরিহা এবার চেঁচিয়ে ওঠে। না, কোনো অধিকার নেই। যেখানে অনেক আগেই আপনাদের চোখের সামনে আমি তিলে তিলে মরে গিয়েছি, সেখানে নতুন করে মৃত্যু সংবাদ আমি আর কি দিব? তখন তো আপনারা কোনো অধিকার দেখাননি, তাহলে এখন কিসের অধিকার দেখাচ্ছেন? আরিহার চেঁচামেচি শুনে ইহান দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে আসতেই দুজনের মধ্যে বয়স্ক পুরুষ আর মহিলাকে দেখে স্থির হয়ে যায়। বোঝার চেষ্টা করে এরা কারা। সে জিসানের দিকে তাকাতেই দেখে জিসান অসহায়ভাবে দাঁড়িয়ে আছে। তাদের বেশ কিছুক্ষণ দেখার পর বুঝতে পারে এরাই আরিহার বাবা মা। বিষয়টি বুঝতে পেরেই ইহান চোয়াল শক্ত হয়ে যায়। ইহান দ্রুত আরিহার কাছে গিয়ে তাকে শক্ত হতে বলে। তখন মিস্টার হক বলে ওঠে, মা দেখো, আমরা জানি তোমার সাথে অন্যায় হয়েছে, হয়তো এর জন্য আমরাই দায়ী, কিন্তু বিশ্বাস করো মা, আমরা কখনো তোমার খারাপ চাইনি। তখন আরিয়া কিছুটা চেঁচিয়ে বলে, খারাপ চাননি বলছেন? খারাপ যদি নাই চাইতেন তাহলে আজ এখানে আসতেন না। আপনি একা আসলে তাও আমি মানিয়ে নিতাম, কিন্তু সাথে এনেছেন আমার জীবন ধ্বংসকারীকে। এনাকে এনে আমার কোন দিক দিয়ে ভালো চেয়েছেন শুনি, আবার ধ্বংস করতে নিয়ে এসেছেন আমার জীবনকে। মিস্টার হক এবার মুখ খুলে বলেন, মা আমার কথা। আরিয়া এবার শতগুণ চেঁচিয়ে বলে, আপনার সাথে আমি কথা বলছি না, তাহলে কেন আপনি কথা বলছেন? কেন এসেছেন আপনি? কেন? আর কি কষ্ট দেওয়া বাকি আছে আমায়, যার আজ পর্যন্ত এই পর্যন্ত এসে পড়েছেন? ভালো তো ছিলাম আমি, তাহলে কেন আবার সেই অতীতগুলো খুঁড়িয়ে বেরিয়ে এসেছেন? আমার জীবন নষ্ট করে শান্তি হয়নি যে এখন এসেছেন আমার বাচ্চার জীবন নষ্ট করতে? মিসেস হক ছলছল চোখে বলে, একজন মা হয়ে আমি কিভাবে সন্তানের অমঙ্গল চাইব? আমাকে এতটা ঘৃণা করো না, আমি সইতে পারবো না। একবার আমাকে সব কিছু বোঝানোর সুযোগ তো দাও, আমরা এমন কেন করেছি? আরিয়ার রাগে থরথর করে কাঁপছে, দুই হাত দিয়ে পেটটা জড়িয়ে ধরে আছে সে। ইহান তাদেরকে দ্রুতকে সোফায় বসায়। ইহান বেশ বুঝতে পারছে এইখানে আজ কোনো অশুভ কিছু ঘটতে চলেছে। এইদিকে জিসান মিস্টার হক এন্ড মিসেস হককে বলছে চলে যেতে, এরা থাকলে আরিয়ার অবস্থা খারাপ হবে। আরিয়া চোখ বন্ধ করে বসে আছে। মিস্টার এন্ড মিসেস হক কাতর চোখে দুজন দুজনকে দেখছে। অতঃপর আরিয়ার কোনো রেসপন্স না পেয়ে তারা চলে যেতে নেয়। তখন আরিয়া বলে ওঠে, আপনাদের 10 মিনিট সময় দেওয়া হলো আপনাদের বক্তব্য রাখার জন্য। আমি আপনাদের শিক্ষায় বড় হইনি যে আপনাদের মতো এতটাই পাষাণ হয়ে যাব যে একবারের জন্য অন্যের কথা আমলে নিব না বা নিজের বক্তব্য রাখার সুযোগ দিব না। আমি আঙ্কেলের শিক্ষায় বড় হয়েছি, আর আঙ্কেল প্রতিবারই বলেছে সবাই নিজের বক্তব্য রাখার একটা সুযোগ দিতেই হয়। এখন সে যেই হোক, তার জন্য আপনারাও সুযোগ পাবেন। কথাটা শুনে মাত্র মিস্টার অ্যান্ড মিসেসের মুখ চকচক করে ওঠে। মিসেস হক এবার বলতে শুরু করে, আমি জানি আমার জন্য তুমি ছোট থেকেই কষ্ট পেয়ে এসেছো, কিন্তু আমি তখন সেগুলো বুঝতে পারিনি। আমি ভাবতাম ছেলে মেয়েদের শাসন না করলে তারা বকে যাবে, তারা একদম ছন্নছাড়া হয়ে যাবে আর ভুল করে বসবে, তাই আমি তোমাকে এতটা শাসন করতাম। তার উপর আমি তোমাকে নিজের উপর নির্ভরশীল হতে শেখাতে চেয়েছিলাম, যাতে তুমি মাথা উঁচু করে চলতে পারো, একদম পারফেক্ট হতে পারো। তাই তোমায় পড়ালেখার জন্য এত জোর দিতাম, শাসন করতাম, মারতাম। ভাবতাম আমি ভালোবাসলে তুমি একরোখা আর জেদি হয়ে যাবে, বিগড়ে যাবে তুমি, তাই শাসনের উপর রাখতাম আমি তোমায়, যাতে তুমি আমায় ভয় পাও আর আমার কথাগুলো সবসময় শুনে চলো। ডিসিপ্লিন লাইফে চেয়েছিলাম আমি, কিন্তু আমি বুঝতে পারিনি যে তোমারও ইচ্ছা থাকতে পারে, তোমারও কিছু বলার থাকতে পারে। তাই তো আমি তোমার কথা শুনতে চাইতাম, আর আজ তার ফল ভুগছি আমি। আমার জন্যই হয়তো তোমার জীবন পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও, ছোট থেকে অনেক কষ্ট দিয়েছি তোমায়, আমাকে আর ঘৃণা করো না। একজন মা হয়ে নিজের সন্তানের চোখে ঘৃণা সহ্য করতে পারছি না আমি। এই বলে ফুঁপিয়ে ওঠেন তিনি। মিস্টার হক এবার বলতে শুরু করেন, আমি ভাবতাম ভালো একটা লাইফ লিড করার জন্য টাকাই দরকার, টাকায় ঊর্ধ্বে কিছু নেই, টাকা মানেই সুখ। তাই তো খালি টাকার পেছনে ছুটলাম। টাকার পেছনে ছুটতে ছুটতে আমি সংসারের মায়া থেকে শত দূর চলে যাই। ভাবতাম সংসারে টাকা দিলেই সব হয়ে যাবে, তাদের চাহিদা মিটলেই তারা খুশি হবে। কিন্তু আমি একটা কথা ভুলে যাই, টাকা নিয়ে বাহ্যিক চাহিদা মিটে কিন্তু অন্তরে চাহিদা না।
তাই তোমাদের কাউকে সময় দিতে পারতাম না। তোমার সাথে অন্যায় হয়েছে জেনেও চুপ ছিলাম মান সম্মানের ভয়ে। তার উপর তোমার অবস্থা দেখে মনে হলো যে তোমাকে সামনে রাখা আমার পক্ষে সম্ভব না। তার উপর তুমি থাকতে চাইছিলে না, তাই তোমায় তোমার ফুপুর সাথে পাঠিয়ে দিই। তোমাকে শক্ত ওর মানুষ করার দায়িত্ব দিয়ে দিই তাকে। হয়তো দায়িত্বমুক্ত হতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুলে যাই বাবা মার কাছে একমাত্র তার সন্তান ভালো থাকে। আজ দেখ আমার এত এত টাকা, কিন্তু সেই সুখ নেই। বাবা বলার জন্য সন্তান থেকেও নেই। আমাকে মাফ করে দিস মা, আমি সবসময় আমার দায়িত্বগুলো এড়িয়ে চলেছি। আরিয়ার সব কথা শুনে ফুপিয়ে ওঠেন, তার প্রচন্ড কষ্ট হচ্ছে। আরিয়া নিজের চোখ মুছে বলে, সন্তান জন্ম দিয়ে দিলেই মা হওয়া যায় না। সন্তানের প্রতি তার টান, মায়া, ভালোবাসা থাকতে হয়। একজন মা নাকি তার সন্তানের চেহারা দেখেই তার সমস্যার কথা বুঝে যায়, কিন্তু আপনি তো চোখের সামনে সব দেখেও বুঝতে পারেননি। সন্তানকে শাসনের চেয়েও বেশি ভালোবাসা দরকার হয়, যা আপনি বোঝেননি। একটা কথা জানেন কি, অতি কোনো জিনিসই ভালো না। অতি জিনিসটা খুবই ভয়ঙ্কর। এই মুহূর্তেই একজনের জীবন নষ্ট করে দিতে পারে। যেমন আপনার অতিরিক্ত শাসন আমার জীবন নষ্ট না, বরং কলঙ্কিত করে তুলল। আমি আপনার জন্য সবসময়ই বিরক্তির কারণ ছিলাম, যার জন্য আমাকে আপনার তেমন সহ্য হতো না। কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম থাকে না। তেমনি এখন যখন সন্তান হারা হয়ে সন্তানের মর্ম বুঝতে পেরেছেন, তখন অনুতাপের আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছেন আপনি। যদি আমি আগের আরিহা হতাম, তাহলে হয়তো আমার ঘৃণা থেকে কখনো মুক্তি পেতেন না আপনি। কিন্তু আমি সেই আগের আরিহা নই। আমি এখন একজনের স্ত্রী আর নব সন্তানের মা। তাই মা হয়ে আপনার কষ্টটা উপলব্ধি করতে পারছি। তাই আজ আপনি আমার ঘৃণা থেকে মুক্তি দিলাম, কিন্তু ক্ষমা করতে পারবো কিনা জানি না। এই বলে এক দীর্ঘ শ্বাস নিয়ে মিস্টার হককে উদ্দেশ্য করে বলে, টাকা কখনো সুখের কারণ হতে পারে না। এইটা অবশ্য ঠিক, একটা ভালো জীবনযাপন করার জন্য টাকা অনেক প্রয়োজন, কিন্তু সুখের জন্য টাকা নয়, বরং ভালোবাসা প্রয়োজন। বড় বড় দালালের চার দেওয়ালে আপনি সেই সুখ খুঁজে পাবেন না, যেটা একটা কুঁড়ে ঘরে থেকে আপনি পাবেন। অভাবের মধ্যেও সুখ খুঁজে পাওয়া যায়, কিন্তু আফসোস আপনি তা বোঝেননি। আপনি সব সময় আপনার দায়িত্ব এড়িয়ে চলেছেন। শুধু টাকাই করে চেয়েছিলেন, কিন্তু তাও সামান্যটুকু ভালোবাসা পেয়েছিলাম আমি আপনার কাছ থেকে। তার উপর সেদিন আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন, তাই আপনাকে চেয়েও কখনো ঘৃণা করতে পারিনি। কৃতজ্ঞতার ভারে চাপা পড়েছিলাম আমি, কিন্তু ক্ষমা করতে পারিনি। আপনাদের দুজনের জন্য আমার শৈশব তিক্ততায় কেটেছে। তিলে তিলে মরেছি আমি যে কষ্ট করেছি তার দাম আপনারা কখনো দিতে পারবেন না। এই বলে আরিয়া বেশ কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, যান, ক্ষমা করলাম আপনাদের, কিন্তু শাস্তি আপনারা অবশ্যই পাবেন। আর আপনাদের শাস্তি হলো, আপনারা আর কখনো আমার খোঁজ খবর নিতে পারবেন না, না দেখা করতে পারবেন, না আমার সামনে আসতে পারবেন। আজ এই মুহূর্ত থেকে আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনারা আমার জন্য একদমই অপরিচিত। আমি মরি আর বাঁচি তাতে আপনাদের কিছু যায় আসবে না। আমার মরা মুখ দেখার অধিকারও আপনারা পাবেন না। আপনারা না পাবেন আমার ভালোবাসা, না পাবেন আমার ঘৃণা, না শুনতে পারবেন বাবা মা ডাকটি, না পাবেন আমার মেয়ে ডাকার অধিকারটি, না পাবেন নিজের মেয়ের মুখ দেখার সুযোগ, না শুনতে পাবেন নানা নানি ডাকটা। এর চেয়ে উত্তম শাস্তি আপনাদের জন্য কিচ্ছু হতে পারে না। শূন্য অনুভূতি নিয়ে বাঁচবেন আপনারা। এখন আপনারা আসতে পারেন। মিস্টার অ্যান্ড মিসেস হক দুজন দুজনের দিকে কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে, চলে যায়। চোখে আস্তাদের অনুতাপের পানি, বুক ভরা কষ্ট। হয়তো এটাই তাদের নিয়তিতে ছিল। মিস্টার অ্যান্ড মিসেস হক চলে যাওয়াতেই আরিয়া জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করে। প্রচন্ড হাইপার হয়ে গিয়েছিল এতক্ষণ, এখন তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। চোখ দিয়ে পানি পড়ছে অনবরত, পেটেও হালকা ব্যথা করতে শুরু করছে তার। ইহান এতক্ষণ আরিয়াকে পাশ দিয়ে জড়িয়ে বসেছিল। আরিয়ার এমন অবস্থা দেখে সে ভয় পেয়ে যায়। জিসান আরিয়ার এমন অবস্থা দেখে দ্রুত ওর সামনে যায় আর পালস রেট চেক করতে থাকে। পালস রেট একদম অস্বাভাবিক। জিসান আর দেরি না করে ওকে হসপিটালে নিয়ে যায়। এতটা হাইপার হওয়ার জন্যই এমন হয়েছে। এখন যদি একটু দেরি হয় তাহলে হয়তো পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।
ওটির সামনে দাঁড়িয়ে আছে ইহান, জিসান, নীরা, পুষ্পিতা। সকলের মুখে একরাশ ভয়। ভয়গুলো ধীরে ধীরে আতঙ্কে পরিণত হচ্ছে, কেননা ডাক্তারেরা বলেছে আরিয়ার অবস্থা গুরুতর দেখা দিচ্ছে। একে তো সে আজকে ইনজেকশন মিস করেছে, তার উপর এতটা হাইপার হয়ে গিয়েছে যার ওর জন্য ওর ব্রেনে প্রেশার পড়েছে, যার ফলে রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয়েছে এবং রক্ত চলাচল বন্ধ হয়ে আসছে। এখনই সিজার করতে অথবা বাচ্চা বা পেশেন্ট কাউকে বাঁচানো তাদের পক্ষে সম্ভব না। তারা তো দ্রুত ওটি রেডি করে আর 10 মিনিট আগে অপারেশন শুরু করেন। আরিয়ার রক্ত লাগতে পারে বলে জিসান আগে থেকে রক্তের ব্যবস্থা করে রেখেছিল। ইহান স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি ওটির দরজার দিকে। চোখ দুটো অসম্ভব লাল, চুলগুলো উস্কো খুস্কো, মুখটা একদম রক্তশূন্য দেখা দিচ্ছে। বুকের ভিতর চিনচিন ব্যথা করছে, অসহনীয় ব্যথা হচ্ছে বুকের ভিতর। সকলের মুখও রক্তশূন্য হয়ে আছে। সকলে অপেক্ষা করছে এক অনাকাঙ্ক্ষিত ফলাফলের আশায়। 6 বছর পর বাইরের আকাশ মেঘলা, মেঘের আবরণে ঢাকা পড়ে গিয়েছে সূর্যটি। দূর আকাশে ঝাপটা মেলে উড়ে বেড়াচ্ছে পাখিগুলো। বাইরে রিরি বাতাস বইছে, তার সাথে তাল মিলিয়ে অরণ্যরা খিলখিলিয়ে হেসে উঠছে আর হালকা দোলছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো নেমে আসবে ঝুম বৃষ্টি, ধুয়ে নিয়ে যাবে সকল গ্লানি কষ্ট বেদনা। কিন্তু আদৌ কি চাইলে সকল কষ্ট বেদনা ভোলা যায়? উত্তর মুখ ফুটে বেরিয়ে না আসলেও বুক চিরে বেরিয়ে আসে খুব দীর্ঘশ্বাস। ঢাকার একটি নামকরা রেডিও স্টেশনে 7 নম্বর ফ্লোরে মাঝারি আকার একটি রুমে আরজে এর সিটে বসে আছে ইহান। কানে তার হেডফোন, তার মুখের সামনে মাইক, হাতে বা পাশে থাকা টেবিলের উপর হালকা ধোয়া ওঠা কফির কাপটি রাখা। ইহানের মুখে ছেয়ে আছে গুরু গম্ভীর ভাব। গ্লাসের অন্য পাশ দিয়ে সবাই অধীর আগ্রহে ইহানের পরবর্তী ঘটনাটি শোনার অপেক্ষা করছে। এদিকে শত শত শ্রোতা বসে আছে পরবর্তী ঘটনাটা জানার আশায়। মুহূর্তের মধ্যে হাজার হাজার মেসেজ ভিড় করেছে সফটওয়্যারে। সকলেই জানার জন্য ব্যাকুল হয়ে গিয়েছে যে পরবর্তীতে কি হয়েছিল, আরিয়াকে কি ওটি নেওয়ার পর কি হয়েছিল। কৌতূহলের চেয়ে আতঙ্কের মধ্যে আছে তারা, সাথে ছেকে ধরেছে একরাশ ভয়। এর সাথে শত শত প্রশ্নের পাহাড় জমে গিয়েছে তাদের মাঝে। কিন্তু তার মধ্যে সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে কি হয়েছিল আরিয়ার সাথে? আরিয়া কি বেঁচে আছে নাকি নেই? সে বাচ্চাটা কি হলো? তারা বেঁচে থাকলে এখন তারা কই? কিন্তু ইহান কোনো মেসেজেরই উত্তর দিচ্ছে না। সে স্থির হয়ে বসে আছে, চোখ দুটো বন্ধ করে বা হাতটা দিয়ে মাথা চেপে বসে আছে। সে হয়তো নিজেকে সামলে নিচ্ছে। অতঃপর সে এক দীর্ঘ শ্বাস নিয়ে মুখে হাসি টেনে নিয়ে বলে, সরি গাইস, আজকের শোয়ের টাইম শেষ। না চাওয়া সত্ত্বেও বিদায় নিতে হচ্ছে। জানি আপনাদের মনে হয়তো এতক্ষণে শত শত প্রশ্নের ঝুড়ি তৈরি হয়ে গিয়েছে। সকলের একটাই প্রশ্ন, আরিহার সাথে কি হয়েছিল, তাই তো? সে কি বেঁচে আছে নাকি নেই? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে। জানি এই অপেক্ষার প্রহর অনেক বেশি তিক্ততা বয়ে আনে, কিন্তু আমার কিছু করার নেই। আমি সময়ের হাতে আবদ্ধ। কিন্তু একটা বিষয় নিয়ে আপনাদের আশ্বস্ত করছি, নেক্সট এপিসোডে আপনাদের সকল প্রশ্নের উত্তর পাবেন। আর সেই সাথে নেক্সট এপিসোডই হবে অন্তরালে তুমি শোয়ের লাস্ট এপিসোড। টিল দেন টিউন উইথ এবিসি রেডিও 89.02 FM। গুড বাই গাইস। এই বলে মাইকটা অফ করে দেয় সে। তারপর আবার এক দীর্ঘশ্বাস নিয়ে গলায় হেডফোন ঝুলিয়ে ডান হাতে কফির কাপটা নিয়ে বেরিয়ে আসে সে। চুলগুলো বেশ এলোমেলো, চোখ দুটো হালকা লাল, ঠোঁট দুটো একদম কালচে হয়ে আছে, মুখটা কেমন রক্তশূন্য লাগছে। বাইরে উপস্থিত সকলের ধীর দৃষ্টি ইহানের দিকে। সকলের মুখে কৌতূহলী ভাব ফুটে উঠেছে, কিন্তু কেউই ইহানকে প্রশ্ন করার সাহসটুকু পাচ্ছে না। কারণ তারা জানে শত প্রচেষ্টা করলেও ইহান এখন মুখ খুলবে না। তাই মুহূর্তে সকলের মুখে এক বিষাদ ছড়িয়ে যায়। এমন সময় রেডিও স্টেশনের মালিক মুজিব সাহেব এসে হাজির হন। সে ইহানের সামনে গিয়ে চড়া এক হাসি দেন।
তারপর ইহানের কাঁধে হাত রেখে বলে, ওয়েল ডান ইহান, তোমার এই অন্তরালে তুমি। শোটা যে কত হিট হয়েছে তা তোমার ভাবনার বাইরে। তোমার এই শোর জন্যই আজ আমরা টপ 1 র্যাঙ্কিংয়ে জায়গা করতে পেরেছি। ইহান কিছু না বলে স্নেহিত হাসে। মুজিব সাহেব হালকা হেসে বলে, তা পরের এপিসোডই কি লাস্ট এপিসোড করতে চাচ্ছ তুমি? ইহান হালকা হেসে বলে, তাই তো বললাম মনে হয়। মুজিব সাথে মুখ ছোট করে বলে, আর কয়েকটা এপিসোড এগানো যায় না? ইহান কফির কাপে একটা চুমুক দিয়ে বলে, সব কিছুরই একটা সীমাবদ্ধতা আছে, আর সেই সীমাবদ্ধতা যতক্ষণ না লগ্ন হচ্ছে ততক্ষণ তার উপর এক ভালো লাগা, দৃঢ় মনোবল কাজ করে। যখনই সেই সীমাবদ্ধতা পেরিয়ে যায় তখনই তার উপর বিরক্তি, অনীহা আর রুদ্ধভাব চলে আসে, আর সেটা ধীরে ধীরে তিক্ততায় পরিণত হয়। আশা করি কথাটা বোঝাতে পেরেছি। মুজিব সাহেব হালকা হেসে বলেন, ইজ ইওর উইশ। তোমাকে জোর করার ক্ষমতা আমার নেই, সো তুমি যা মনে করো তাই করো। এই বলে মুজিব সাহেব চলে যান। ইহান কিছুক্ষণ তার যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিজের জন্য বরাদ্দ করা রুমে চলে যায়। সেখানে থাকা স্প্রিং চেয়ারে বসে বসে গা এলিয়ে দেয় সে। চোখ বন্ধ করে বসে থাকে। তখনই তার ফোনটা বেজে ওঠে। ফোনের রিংটং কানে যেতে ইহানের ফুরোকুটি কুঞ্চিত হয়ে যায়। সে একরাশ বিরক্তি নিয়ে পকেট থেকে ফোন বের করে নাম্বারটা দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়। অতঃপর দ্রুত ফোন রিসিভ করে সে। ফোন রিসিভ করার পর যা শুনে তাতে তার চোখ মুখের রং বদলে যায়। শান্ত ইহানের চেহারায় ফুটে ওঠে ভয় আর আতঙ্কের সূক্ষ্ম রেখা। সে আসছে বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় রেডিও স্টেশন থেকে। ইহানের এমন ছন্নছাড়া ভাব দেখে সবাই কিছুটা বিচলিত হয়, কিন্তু তাও কেউ কিছু বলল না। যে যার মতো কাজ করতে লাগলো। ইহান বাসার দরজার সামনে দাঁড়িয়ে পাগলের মতো অনবরত কলিং বেল বাজাতে থাকে। 1 সেকেন্ডের দেরিও যেন ওর সহ হচ্ছে না। বেশ কিছুক্ষণ পর নীরা এসে দরজা খুলে দেয়। নীরা কিছু বলতে যাবে তার আগেই ইহান এদিক সেদিক না তাকিয়ে সোজা রুমের দিকে হাঁটা দেয়। নীরা সেই দিকে তাকিয়ে নীরবে দীর্ঘশ্বাস নেয়। ইহান দ্রুত রুমে এসে কাউকে না পেয়ে কিছুটা উঁচু গলায় কার নাম ডাকতে থাকে, আহানা, আহানা। বেশ কিছুক্ষণ পর বারান্দা থেকে ছোট ছোট পা ফেলে একটি 6 বছর বয়সী মেয়ে বেরিয়ে আসে। পরনে তার সাদা গল্ফ ফ্রক, গোলাপি ঠোঁটের কোণে হালকা হাসি, চোখ দুটোতে মায়া ভরা, ডান গালে ইহানের মতোই ছোট্ট একটা কুচকুচে কালো তিল, গায়ের রং আলতো হলুদ বর্ণের, লম্বা ঘন চুলগুলোতে উঁচু করে একটা ঝুঁটি করা, দেখতে একদম ছোট্ট পরীর মতো। সে ইহানের সামনে এসে 2 হাত কোমরে রেখে কিছুটা গম্ভীর হওয়ার চেষ্টা করে বলে, আমার নাম অনেক সুন্দর জানি, তাই বলে কি এতবার ডাক দিয়ে তা অন্যদেরকেও বোঝাতে হবে? ইহান আহানাকে দেখে সাথে সাথে হাঁটু গেড়ে বসে পড়ে। 2 হাতের কোনোই আর হাঁটু দেখতে থাকে। তারপর অস্পষ্ট সুরে বলে, তোমার কোথায় লেগেছে মামুনি? সকালে বলে তুমি পড়ে গিয়েছিলে, বেশি ব্যথা পাওনি তো? দেখি কোথায় ব্যথা পেয়েছো। আহানা এবার তার ছোট ছোট ভুরু দুটি কুচকিয়ে বলে, আমি ব্যথা পাইনি। ইহান এবার চোখ ছোট ছোট করে বলে, কিন্তু নীরাজে বলল তুমি ব্যথা পেয়েছো। আহানা ফিক করে হেসে দিয়ে বলে, নীরা মাম্মামকে আমি বলেছিলাম এটা বলতে। ইহান বলে, কেন? এতে কতটা ভয় পেয়েছিলাম জানো তুমি? সব ছেড়ে ছুটে চলে এসেছি তোমার কাছে। আহানা এবার ইনোসেন্ট একটা ফেস করে বলে, সরি বাবা, আর এমন করব না। ইহান আস্তে করে আহানার গালে চুমু খেয়ে বলে, ইট ইজ ওকে মামুনি। তা তুমি কেন এমন করে শুনি? আহানা মুখটা ছোট করে বলে, তোমার সাথে ঘুরতে যাবো তাই? কতদিন হলো তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও না। ইহান এবার ভুরুকুটি কুঞ্চিত করে বলে, ওই তোমাকে না আমি কালকে বিকেলে আইসক্রিম খাওয়ানোর জন্য বাইরে নিয়ে গেলাম আর ঘুরিয়ে আনলাম। আহানা এবার ইনোসেন্ট ফেস করে বলে, সেটা তো কালকে নিয়ে গিয়েছো, আজ তো আর নাওনি। এখন কালকে ভাত খেয়েছি বলে আজকে ভাত খাবো না নাকি? ইহান এবার ফিক করে হেসে আহানার নাক টেনে বলে, বেশ তো কথা বলেছো, শিখেছো। তা এত কথা কে শিখালো শুনি? আহানা দাঁত বের করে হেসে বলে,
জিশান মামু। ইহান কিছু না বলে হালকা হেসে আহানাকে কোলে নিয়ে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। এসে দেখে নীরা সোফায় বসে নিশানকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু নিশান খাইতেও চাচ্ছে না। নিশানের বয়স 2 বছর 7 মাস। আধো আধো কণ্ঠে কথা বলতে পারে সে। সেই আধো আধো কণ্ঠে বলছে পাপ্পা পাপ্পা। নীরা এইবার অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। মনে মনে জিসানকে কয়েকটা বকা দেয়। তা দেখে ইহান গলাটা ঝেড়ে বলে, কি খাচ্ছে না? নীরা এবার অসহায় ভাবে তাকিয়ে বলে, না, খালি কখন থেকে পাপা পাপা করে চলেছে। জিসান ছেলেটাকে একদম পাপা ভক্ত বানিয়েছি। পাপা ছাড়া ছেলেটা কিছুই বোঝে না। কি যে করি ভাইয়া বলুন। আচ্ছা ঝামেলায় পড়েছি এদেরকে নিয়ে। ইহান নীরার কথা শুনে চোট চেপে হাসা শুরু করে। এর মধ্যেই আহানা বলে ওঠে, নীরা মাম্মান ওই এইভাবে খাবে না। তুমি বরং ওকে জিশান মামুর ওই বানানো ওই ভিডিও ছেড়ে দাও। ও দেখলেও চুপ হয়ে যাবে আর চুপ করে খেয়ে ফেলবে। আহানার কথা শুনেই নীরার মুখ চকচক করে ওঠে। সে মুচকি হেসে বলে, আরে আহানা শোনা, আমার ভিডিওর কথাটা মনেই ছিল না। ইস, তুমি না থাকলে যে আমার কি হতো। আহানা তখন ভাব নিয়ে বলে, কি আর হতো? আলু ভর্তা হতো। এই কথা শুনে ইহান হো হো করে হেসে দেয়, আর নীরা বিভ্রান্তি ভরা চোখে ওর দিকে তাকিয়ে থাকে। অতঃপর ইহান নীরাকে বলে আহানাকে নিয়ে বেরিয়ে আসে। পার্কের মধ্যে বসে আছে আহানা। হাতে তার বড় একটি ক্যাডবেরি ডেইরি মিল্কের প্যাকেট। সে খুব আয়েশ করে ইহানের কোলে চড়ে বসে চকলেটটা খাচ্ছে। ইহান আহানার দিকে তাকিয়ে মুচকি হাসছে। মাঝে মধ্যে হালকা করে আহানার গাল টেনে দিচ্ছে। গাল টানার ফলে আহানার চোখ গরম করে তাকাচ্ছে, যার অর্থ এই যে ইহান তাকে চকলেট খাওয়ার টাইম ডিস্টার্ব করছে। কিন্তু ইহান এইসব বেশ উপভোগ করছে। আহানা চকলেট খেতে খেতে সামনে তাকিয়ে দেখে একটা ওর বয়সী বাচ্চা তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। পরনে তার ময়লা প্যান্ট আর ধুলোয় মাখা সাদা গেঞ্জি। চুলগুলোতে ধুলোয় আবরণ তৈরি হয়ে ধূসর হয়ে আছে। গায়ে কেমন শুকিয়ে যাওয়া ছিলে যাওয়া কাটার দাগ। পায়ে জুতো নেই। বা হাতে একটা ময়লার ব্যাগ, তাতে প্লাস্টিক জাতীয় কিছু রাখা। সে লোভাতুর দৃষ্টিতে আহানার চকলেটের দিকে তাকিয়ে আছে। হয়তো খেতে ইচ্ছে করছে তার। আহানা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে নিজের চকলেটের দিকে তাকায়। তারপর ইহানের কোলে মোচড়ামুচড়ি শুরু করে নামার জন্য। তা দেখে ইহান বুড়ো কুচকে তাকিয়ে বলে, কি হয়েছে, এমন করছো কেন মামনি? আহানা তখন মুখ তুলে তাকিয়ে বলে, আমি নামবো, আমাকে নামাও, আর কোনো প্রশ্ন করবে না। ইহান জানে এখন কিছু বললেও সে উত্তর দেবে না। একদম ঘাটতারা হয়েছে, ঠিক আরিহার মতো। ইহান এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আহানাকে নামিয়ে দেয়। আহানা ছাড়া পেয়েই দৌড়ে সে বাচ্চাটির কাছে চলে যায়। বাচ্চাটি আহানাকে এইভাবে আসতে দেখে ভয়ে গুটিসুটি হয়ে যায়। তা দেখে আহানা মুচকি হেসে নিজের হাতে থাকা চকলেটের উপরে মুখ লাগানো অংশটুকু ভেঙে নেয়। তারপর পুরো প্যাকেটটাই সেই বাচ্চাটির সামনে এগিয়ে দেয় আর মিষ্টি হাসি হেসে বলে, নাও খাও, অনেক মজা। বাচ্চাটা অবিশ্বাস্য চোখে আহানার দিকে তাকিয়ে থাকে। তারপর ভয়াত্মক কণ্ঠে বলে, পুরো প্যাকেটটা আমারে দিচ্ছেন? আহানা মাথা দুলিয়ে হ্যাঁ বলে। বাচ্চাটি যেন এবার একটু আশ্বস্ত হয়। সে আলতো হাতে চকলেটটা নেয়। আহানা আস্তে করে বলে, খাও। ছেলেটা এবার চকলেট খাওয়া শুরু করে। খাওয়ার পর চোখে মুখে হাসি ফুটে উঠেছে ওর। আহানা তা দেখে হেসে সেখান থেকে ইহানের কাছে চলে আসে। ইহান বেঞ্চে বসে মুগ্ধ নয়নে সবই দেখছিল। আহানা ইহানের সামনে এসে হাত এগিয়ে দেয়। ইহান মুচকি হেসে ওকে কোলে তুলে নেয়। আহানা ইহানের কোলে বসে হাতে থাকা সেই ছোট্ট টুকরো চকলেটটা খেয়ে ফেলে। ইহান হেসে বলে, এইটা এটো ছিল বলে ওকে দাওনি বুঝি? আহানা মিষ্টি হাসি দিয়ে বলে। ইহান হালকা হেসে বলে, তুমি কি জানো তোমার সকল জিনিস একজনের সাথে মিলে? তুমি একদম। কথাটা শেষ না করতে দিয়ে আহানা বলে ওঠে, আমি একদম মায়ের মতন হয়েছি, তাই তো? বলতে হবে না, আমি জানি আমি মায়ের মতো হয়েছি। আমি হচ্ছে আলিয়া আহমদ এর ছোট ভার্সন, আহানা আহমদ, বুঝলে?
ইহান আহানার নাক টেনে দিয়ে বলে, আরিহা মাহমুদ না মাহমুদ হবে, আর তুমিও আহানা মাহমুদ না বরং মাহমুদ। আহানা মুখ ছোট, ঠোঁট ফুলিয়ে বলে, সবই একই লাগে। ইহান হো হো করে হেসে ওঠে। তারপর ওকে কোলে নিয়ে বেরিয়ে যায় পার্ক থেকে। বাসায় আজ আয়োজন করা হচ্ছে। এই আয়োজন অতি বিশেষ, কেননা আজ আহানার জন্মদিন। তাই তো আজ দুপুরে সকলে একত্রিত হবে বলে রান্নাঘরে নীরা ও পুষ্পিতা রান্না করছে। মূলত আজ আয়োজন করা হচ্ছে বলেই পুষ্পিতা সকাল সকাল এসে পড়ে নীরার হেল্প করার জন্য। সার্ভেন্ট থাকার সত্ত্বেও তারা দুজনেই ঠিক করেছে আজ তারা রান্না করবে। বাইরের সোফার রুমে ইহান, তীব্র, জিসান বসে আছে। তিনজন কথা বলছে। তাদের সামনের ফ্লোরে আহান, নিশান আর তুষার খেলছে। তুষার হচ্ছে পুষ্পিতা আর তীব্রর ছেলে। ছেলেটির বয়স এবার 4-এ গিয়ে পড়েছে। বড্ড দুষ্টু স্বভাবের ছেলে। তিনজন মিলে হই হুল্লোড়ে মেতে আছে। হুট করে তীব্র ইহানকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা ইহান, তুই কিভাবে এসব একসাথে সামলাস শুনি? প্রথমত ফ্যাশন হাউস, তারপর আবার আর্জের কাজ, সাথে তোর বিজনেসও, আবার ওকেও সময় দিস। এইগুলোই বাদ দে, আহানাকে এত সময় দিস কিভাবে শুনি? আমি তো নর্মাল জব করেই টাইম পাই না। এসব একসাথে ম্যানেজ কিভাবে করিস? ইহান মুচকি হেসে বলে, কিছুটা সময়ের কাছ থেকে, কিছুটা নিজ থেকে, কিছুটা দায়িত্ববোধ থেকে, আর কিছুটা আরিহার থেকে। আর তার উপর ফ্যাশন হাউস কি আমি একা চালাই? সাথে পুষ্পিতা আর নীরা আছেই। বিজনেসেও আমায় সোহেল হেল্প করে। আর আর্যের কাজ তো সপ্তাহে একদিন, তাও আবার 1.5 ঘন্টার জন্য। সময়ের অভাব তো দেখছি না। জিসান এবার মুখ ফুলিয়ে বলে, ভাই আমার ক্রেডিট দিলি না? জিসানের কথায় ইহান ভুরু কুচকে তাকিয়ে বলে, কিসের ক্রেডিট? জিসান অভিমানী সুরে বলে, আমি কিন্তু আহানাকে সামলাতে সাহায্য করি, এই কথাটা কইলি না? বুকটা কষ্টে ফাইটটা যায়। পাশ থেকে আহানা বলে ওঠে, ফেভিকলে নীতি তোমার জিশান মামু, ফাটা জায়গায় জোড়া লাগিয়ে নাও। আহানার কথা শুনে তীব্র আর ইহান হেসে ওঠে। জিসান চুপসে গিয়ে বলে, আমার কথায় ফোড়ন না দিলে তোর পেটের ভাত হজম হয় না, তাই না? আহানা ভাব নিয়ে বলে, क्या करूं मामू, मैं आदत से मजबूर। এই মেয়ে, একদম তোদের মিক্সড কম্বিনেশন হয়নি রে। ইহান ভাব নিয়ে বলে, দেখতে হবে না কার মেয়ে? আহানা পাশ থেকে দাঁত বের করে বলে ওঠে, আরিয়া মাম্মুদের মেয়ে আমি, তাই না বাবা? ইহান মলিন হাসি হেসে বলে, হ্যাঁ। বেশ কিছুক্ষণ পরেই কলিং বেল বেজে ওঠে। ইহান গিয়ে দরজা খুলতে দেখে সোহেল আর এরিনা দাঁড়িয়ে আছে। কোলে তাদের 1 বছরের মেয়ে সোহানা। এরিনাকে দেখে ইহান ওকে পাশ থেকে জড়িয়ে ধরে। অতঃপর তারা ভিতরে আসতেই আহানা দৌড়ে এরিনার কাছে যায় আর বলে, পুপিমণি তুমি এসেছো? জানো আমি কতক্ষণ ধরে তোমার আর সোহানার ওয়েট করছি। জলদি ওকে নিচে নামাও, আমি দেখবো ওকে। এরিনা মুচকি হেসে একটু নিচু হয়। আহানা সোহানার গাল হালকা টেনে দিয়ে ওর গালে টুপ করে চুমু খায়। সোহানার সাথে সাথে খিলখিলি হেসে ওঠে। এরিনা আর সোহেল দুজনেই আহানার সামনে এসে ওকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তারপর হাতে থাকা গিফটটা ওকে দিয়ে দেয়। আহানা থ্যাংক ইউ বলে গিফটটা নেয়। অতঃপর সকল বাচ্চা পার্টি সোহানাকে ঘিরে ধরে। সোহানার সকলে ছোট বলে বাচ্চা পার্টিদের ওর প্রতি ঝোঁক একটু বেশি। এরিনা সব বাচ্চাদের নিয়ে চলে যায় রুমে। সোহেল তীব্রের পাশে বসে বলে, রাহুল কি খবর? তীব্র হেসে বলে, ও তো আপাতত ইউকে সেটেল আছে, বাচ্চা বউ নিয়ে বেশ কাটছে ওর দিন। সোহেল এক দীর্ঘ শ্বাস নিয়ে বলে, তা ইহান আজকে যাবি সেখানে, তাই না? ইহান দীর্ঘ এক শ্বাস নিয়ে বলে, হ্যাঁ, কিন্তু তার আগে রেডিও স্টেশন যেতে হবে। অসম্পূর্ণ কাহিনীটা শেষ করতে হবে তো। জিসান ইহানের কাঁধে হাত রেখে বলে, পুরনো ক্ষেত কেন বারবার সতেজ করছো? কেন রাজি হলে এই শোটা করার জন্য? ইহান হেসে বলে, নিজের মেয়ের কথা কিভাবে ফেলি বলো? যখন আমার জীবন কাহিনী একটি শোয়ের মাধ্যমে বলার জন্য অফার এলো, তখন তো মানা করেই দিয়েছিলাম। অতঃপর আমাকে রাজি করাতে না পেরে ওরা আহানাকে খুঁজে বের করে ওকে রিকোয়েস্ট করে। হয়তো বুঝতে পেরেছিল আহানাই একমাত্র ব্যক্তি যার কথা আমি শুনবো। অতঃপর আহানাও চেয়েছিল আমি যাতে এই শোটা করি। তো বলো কিভাবে মানা করতাম আমি ওকে? আজ পর্যন্ত ওর কোনো কথা ফেলতে পারিনি, তাই এটাও পারলাম না। জিসান দীর্ঘ
এক শ্বাস নিয়ে বলে, পারবে তো আজকের দিনে এসব বলতে? ইহান কিছু না বলে মলিন হাসে। রেডিও স্টেশনে বসে আছে ইহান। 2 মিনিটের মাঝে শো শুরু হবে। বাইরে আজ জিসান, নীরা, তীব্র, পুষ্পিতা, হয়ে এরিনা, আহানা, ঈশান, তুষার আর সোহানা সকলেই উপস্থিত। অফিসের অনেকেই দাঁড়িয়ে আছে। ইহান এক দীর্ঘ শ্বাস নিয়ে যেই না শো শুরু করতে যাবে তখনই ওর রুমে আহানা এসে হাজির হয়। আহানার পরনে সাদা সালোয়ার কামিজ, ওড়না গলায় ঝোলানো, ঠোঁটের কোণে সেই মিষ্টি হাসি, চুলগুলো উঁচু করে ঝুটি করা, চোখ দুটো মায়া দিয়ে ভরা। আহানা যেন আজ আরিহার প্রতিবিম্ব। ইহানের মনে হচ্ছে ওর সামনে ছোট্ট আরিহা দাঁড়িয়ে আছে। হুট করে ইহানের চোখ ছলছল করে ওঠে। সে কোনো মতেই চোখ ঘুরে নিয়ে চোখে আসা পানিটা মুছে ফেলে। অতঃপর সে আহানাকে দেখে কিছু বলতে যাবে তার আগেই আহানা অতি মিষ্টি সুরে বলে, আমি তোমার সাথে থাকি বাবা। ইহান আহানার কথাটা ফেলতে পারলো না। সে আহানাকে ইশারায় এগিয়ে আসতে বলে। আহানা চুপচাপ ওর সামনে যেতে ইহানকে ওকে কোলে বসিয়ে নেয়। তারপর শো শুরু করে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ শেষবারের মতো আপনাদের মাঝে হাজির হলাম আপনাদের প্রিয় শো অন্তরালে তুমি কে নিয়ে। শেষবারের মতো কেন বলছি তাই তো? এর মুখ্য কারণ হচ্ছে আজকে আমি এই শোটির ইতি টানব। এই বলে দীর্ঘ শ্বাস নেয় সে। তারপর বলতে শুরু করে। সকলের প্রশ্ন ছিল যে আরিহা কি আদৌ বেঁচে আছে নাকি মরে গিয়েছে? বেঁচে থাকলে কোথায়, আর ওর বাচ্চাটিরই বা কী হলো, তাই তো? তো উত্তর হচ্ছে হ্যাঁ, আরিহা বেঁচে আছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ শেষবারের মতো আপনাদের মাঝে হাজির হলাম আপনাদের প্রিয় শো অন্তরালে তুমি কে নিয়ে। শেষবারের মতো কেন বলছি তাই তো? এর মুখ্য কারণ হচ্ছে আজকে আমি এই শোটির রীতি টানব। সকলের প্রশ্ন ছিল যে আরিহা কি আদৌ বেঁচে আছে নাকি মরে গিয়েছে? বেঁচে থাকলে কোথায়, আর ওর বাচ্চাটির বা কী হলো, তাই তো? তো উত্তর হচ্ছে হ্যাঁ, আরিহা বেঁচে আছে, আর সেই বাচ্চাটিও। বাচ্চাটি ভালোই আছে, আমার সাথেই আছে, কিন্তু আরিহা না ভালো আছে আর না আমার সাথে আছে। সে যে বেঁচে থেকেও মৃত, কেননা সে যে তলিয়ে আছে গভীর নিদ্রায়, বিকজ শি ইজ ইন কোমা। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন উঠেছে কিভাবে কি হলো, সেই দিন আসলে কি হয়েছিল, তাই তো? এইসব প্রশ্নের উত্তর আছে সেই 6 বছর আগে। তাহলে চলুন আবার সেখান থেকে শুরু করি যেখানে আমি গত এপিসোডে থেমেছিলাম। ইহান স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি ওটির দরজার দিকে। চোখ দুটো অসম্ভব লাল, চুলগুলো উস্কো খুস্কো, মুখটা একদম রক্তশূন্য দেখা দিচ্ছে। বুকের ভিতর চিনচিন ব্যথা করছে, অসহনীয় ব্যথা হচ্ছে বুকের ভিতর। সকলের মুখও রক্তশূন্য হয়ে আছে। বেশ কিছুক্ষণের কেটে গেল। ইহানের হাত পা রীতিমতো কাঁপছে, সহ হচ্ছে না সময়ের অপেক্ষাগুলো। নিস্তেজ হয়ে পড়ছে সে। ইহানের অবস্থা বুঝতে পেরে জিসান ওর পাশে গিয়ে দাঁড়ায় আর ওকে জোর করে চেয়ারে বসায়। ইহানের মুখে দেখেই বোঝা যাচ্ছে সে কতটা ভয় আর আতঙ্কের মধ্যে আছে। সকলের মুখে দুশ্চিন্তার ছাপ। প্রায় কিছুক্ষণ পরেই ওটির দরজা খুলে একজন নার্স বেরিয়ে আসে। দরজার খুলতেই দেখেই ইহান দাঁড়িয়ে যায়। দৌড়ে গেটের সামনে চলে যায় সে। হাতে তার সাদা কাপড়ে মোড়ানো টুকটুকে একটি ছোট্ট বাচ্চা। বাচ্চাটি চুপটি মেরে শুয়ে আছে। কি নিষ্পাপী না তার মুখখানিটা। তখন নার্সটি বলে, পেশেন্টের হাজবেন্ডকে? ইহান তখন কাপা কাপা গলায় বলে, আমি। নার্স ইহানের দিকে তাকিয়ে একটু হেসে বলে, কংগ্রাচুলেশনস, আপনার একটি ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে, নিন। ইহান বিস্ময়কর চাহনিতে তাকিয়ে থাকে। তার বিষয়টি যেন বিশ্বাসই হচ্ছে না। সে যেন ঘোরের মধ্যে চলে যাচ্ছে। জিসানের ধাক্কায় সে দ্রুত বাস্তবে ফিরে আসে। অতঃপর কাপা কাপা হাতে ওকে কোলে নেয়। বাচ্চাটিকে কোলে নিতেই পুরো শরীর পেয়ে বয়ে চলে প্রশান্তির হাওয়া। সে এক ধ্যানে বাচ্চাটির দিকে তাকিয়ে থাকে। কি নিষ্পাপী না লাগছে তাকে, একদম নুরানি চেহারা লাগছে। ইয়ান আস্তে করে ওর গালের সাথে গাল মিলায়। তখনই টনক নড়ে ওঠে। আরিয়া কোথায়? ও কেমন আছে? ঠিক আছে তো? ও কি দেখেছে আমাদের মেয়েকে? এমন নানান প্রশ্ন মাথার ভিতর ঘুরপাক খেতে থাকে। অতঃপর সে নার্সকে জিজ্ঞেস করে, আমার ওয়াইফ ও কেমন আছে, ঠিক আছে তো? সাথে সাথে নার্সের চেহারা রক্ত শূন্য হয়ে যায়। সে কিছু না বলেই চলে যায়। অতঃপর একটু পর একজন ডাক্তার আসে। তাকে দেখে জিসান বলে, স্যার আরিহা ঠিক আছে তো?
ওর কিছু হয়নি তো? সে কাটকাট বলে, এখনো কিছু বলা যাচ্ছে না। তার অপারেশন চলছে। সন্তান প্রসবের সময় রক্তের প্রবাহ হুট করে বন্ধ হয়ে যায়, যার জন্য বাচ্চাটিকে বের করা দুষ্কর হয়ে যাচ্ছিল। কিন্তু আল্লাহর রহমতে বাচ্চাকে বের করতে সক্ষম হয়েছি আমরা। কিন্তু পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল হয়ে যায়, শ্বাসকষ্ট দেখা দেয় তার মধ্যে। তার যে অবস্থা তাতে আমাদের বাধ্য হয়ে এখনই তার ব্রেনে সার্জারি করতে শুরু করতে হয়। ইহান তখন একটু উত্তেজিত হয়ে বলে, তাহলে করুন না, আপনারা হাতের উপর হাত রেখে বসে আছেন কেন? ডাক্তার কিছুটা কঠোর কণ্ঠে বলেন, আপনি এসব যতটা ইজি ভাবছেন ততটা ইজি না। এখানে তার অপারেশন করতে গেলে তার বাচ্চা বা মরার 50-50 চান্স রয়েছে। এই অপারেশন সাকসেসফুল হতেও পারে, আবার নাও হতে পারে। তার উপর তিনি আজকে অনেক বেশি প্রেশার নিয়ে ফেলেছেন, যার জন্য পরিস্থিতি বুঝতে পারছেন কেসটা কত কমপ্লিকেটেড। তাই অপারেশন করার আগে আপনাদের এই বন্ড পেপারে সাইন করতে হবে। জিসান ব্যাপারটা বুঝতে পেরে ধপ করে বসে পড়ে। ইহান মূর্তির ন্যায় দাঁড়িয়ে যায়, থরথর করে কাঁপছে সে। পুষ্পিতা তা দেখে দ্রুত বাচ্চাটিকে নিজের কোলে নেয়। ইহান আস্তে আস্তে দেয়ালের সাথে ঠেকে যায়, চোখ দিয়ে না চাইতেও পানি পড়ছে। বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। নিজেকে সামলানো দায় সমান মনে হচ্ছে, পারছে না এসব সহ করতে। এমন সময় ডাক্তার তাড়া দিয়ে বলে, প্লিজ তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন, আমাদের হাতে বেশি সময় নেই। রিস্ক এইভাবেও আছে, ওইভাবেও আছে। সো ইউ অ্যান্ড উই কান্ট কম্প্রোমাইজ। ইহান তখন নিজের চোখের পানিটা মুছে শক্ত গলায় বলে, অপারেশনটা করুন ডাক্তার, আমি বন্ডে সাইন করতে রাজি। ইহানের কথায় সকলে ওর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইহান যে এত দ্রুত স্টেপ নিবে তারা হয়তো ভাবতে পারেনি। ডাক্তার আর দেরি না করে চলে যায়। অতঃপর একজন নার্স বন্ডের কাগজ নিয়ে হাজির হয়। ইহান সাইন করে ধপ করে বসে পড়ে। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে তার। প্রায় ঘন্টাখানিক পর ওটির লাইট নিভে যায়। ডাক্তাররা বেরিয়ে আসে। এসেই তারা জানায় যে অপারেশন সাকসেসফুল হয়েছে। কথাটি শোনার সাথে সাথেই সকলের মাঝে খুশির আমেজ ছড়িয়ে পড়ে। কিন্তু ডাক্তার অতঃপর যা বলে তাতে এই খুশিটা যেন ফিকে পড়ে যায়। ডাক্তার জানায় যে যদি আরিয়ার জ্ঞান 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরে তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারে। এদিকে বাচ্চাটিও জেগে উঠে কান্না জুড়ে দিয়েছে। সকলের আর বুঝতে দেরি নেই তার ক্ষুধা পেয়েছে। তাই জিসান ডাক্তারের সাথে পরামর্শ করে ওর জন্য নবজাতক বাচ্চাদের জন্য তৈরি পাউডার মিল্ক আনতে যায়। অতঃপর সেই দুধ গুলিয়ে ওকে খাওয়ানো হয়। দেখতে দেখতে একদিন পার হয়ে যায়। সকলেই তখনও অপেক্ষার প্রহর গুনতে থাকে। ইহানের মুখের দিকে তো তাকানোই যাচ্ছিল না। রক্তশূন্য মুখটা ফ্যাকাশে হয়ে যায়, চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো অসম্ভব লাল। পরিধান করা বস্ত্র বিধ্বস্ত অবস্থা ধারণ করেছে। এমন অবস্থা হওয়ারই কথা। আরিয়া হসপিটালে আসার পর থেকেই সে না ঘুমিয়েছে আর না এক ফোঁটা পানি খেয়েছে। এমনকি নিজের সন্তানকেও নেয়নি আর। বুকের ভেতরটা বেশ জ্বালা পোড়া করছিল ওর। কষ্টে বুকটা ভার হয়ে আসছিল। অতঃপর সকল অপেক্ষার ইতিঘটে আরিহার জ্ঞান ফেরার খবরে সকলেই হন্তদন্ত হয়ে যায় আরিহার রুমে। আরিয়া চোখ বন্ধ করে শুয়ে আছে, মুখটা একদম মলিন হয়ে আছে। সকলের উপস্থিতি বুঝতে পেরে চোখ খুলে তাকায়। চোখ খুলে তাকাতেই ইহানকে সর্বপ্রথম দেখে সে। ইহান নিজেকে ধরে রাখতে না পেরে ওকে জড়িয়ে ধরে আর কেঁদে দেয়। অভিযোগের ঝুড়ি খুলে বসে সে। আরিয়া তখন নীরব শ্রোতার মতো সব শোনে। অতঃপর অক্সিজেন মাস্ক খুলে আলতো সুরে বলে, আমাদের বেবি ইহান। কথাটা কানে আসতেই ইহান দ্রুত নীরাকে বেবিটাকে ওর কাছে আনতে বলে। নীরা ধীর পায়ে এগিয়ে যায় ওর দিকে। তারপর ওর পাশেই ওর বাচ্চাটিকে শুয়ে দেয়। আরিয়া কিছুক্ষণ তার মেয়েটিকে দেখে তাকিয়ে থেকে ওর কপালে আলতো করে চুমু দেয়। সে মুচকি হেসে বলে, ইহান, ওর নাম কি ঠিক করেছো? ইহান মাথা দুলায়, যার অর্থ না। আরিয়া তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, আজ থেকে ওর নাম আহানা। সকলেই মাথা দোলায়। অতঃপর আরিয়া সকলকে একটু বাইরে যেতে বলে। সে আহানাকে ফিট করবে বলে সকলেই বেরিয়ে যায়, কিন্তু ইহান রয়ে যায়। অতঃপর আহানাকে ফিট করানোর পর সে সকলকে আসতে বলে। আরিয়া জিসানকে ইশারা করে সামনে আসতে বলে। জিসান সামনে আসতে ধীর কণ্ঠে বলে ওঠে, যখন সময় পাবি তখন তুই আমার রুমে গিয়ে আলমারির দ্বিতীয় পার্টটির মধ্যে থাকা ড্রয়ারটা খুলে দেখবি, মনে থাকবে তো? জিসান অবাক কিছু প্রশ্ন করতে যাবে তার আগেই আরিয়া নীরা আর পুষ্পিতাকে উদ্দেশ্য করে বলে,
আমার ছোট্ট আহানার ঠিক মতো খেয়াল রাখবি কিন্তু তোরা, ওর যাতে কোনো কষ্ট না হয়। যদি ওর বিন্দু মাত্র কষ্ট হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে। আরিয়ার কথা শুনে নীরা আর পুষ্পিতা হতভম্ব হয়ে যায়। কি বলবে বুঝে উঠতে পারছে না। তখন আরিয়া ইহানের দিকে তাকে মিষ্টি হাসি দিয়ে বলে, ইহান, আমি আমার মেয়েকে প্রথম স্পর্শ করতে পেরেছি, ওকে আগলে রাখতে পেরেছি, আমি পেরেছি আমার ইচ্ছাটা পূরণ করতে। এখন তোমার কাছে একটাই অনুরোধ, তুমি ওর চোখে আমাকে মিসেস হকের মতন মা বানিও না। আমি ওর বেস্ট মা হতে চাই। পূরণ করবে কি আমার ইচ্ছেটা? ইহান অবাক হয়ে বলে, এসব কি বলছো তুমি? আর কথাই বা এখন কেন বলছো? আরিয়া সেই রহস্যময় হাসি হেসে বলে, একটা ওয়াদা করবে, যখনই আমার মেয়ে কাঁদবে বা আমাকে চাইবে তখন ওকে আমার কবরের কাছে নিয়ে আসবে। আমার ব্যাপারে ওকে সব বলবে, কিচ্ছু লুকাবে না। ওর চোখে কখনো পানি পড়তে দিবে না তুমি। এখন যেমন আছো সবসময় অমনই থাকবে। ইহান এবার কিছুটা ঘাবড়িয়ে বলেন, কি বলছো? এসব পাগল হয়ে গিয়েছো? আরিয়া সেই হাসি বজায় রেখে বলে, একটা কথা বলা হয়নি তোমায়, এটাই যে অনেক ভালোবাসি তোমায়। সকলেই কিছু বোঝার আগেই আরিয়ার শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। জিসান দ্রুত সব চেক করতে থাকে, পালস রেট কমে আসতে থাকে। জিসান দ্রুত ডাক্তারদের ডাকতে যায়। তারা এসে সকলকে বাইরে পাঠিয়ে দেয়, অতঃপর চেক আপ করতে থাকে। বেশ কিছুক্ষণ পর তারা বাইরে এসে জানায় যে আরিয়া কোমায় চলে গিয়েছে। তার জ্ঞান কবে ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই। হয়তো কোনো এক সময় ফিরবে অথবা কখনোই ফিরবে না। সব শুনে ইহান মাটিতে বসে পড়ে, একদম স্তব্ধ হয়ে যায়। ওর পুরো দুনিয়া যেন থমকে যায়। একে একে আরিয়ার সকল কথা বুঝতে পারে। ও হয়তো ভেবেছিল ওর মৃত্যু হয়ে যাবে, কিন্তু ওর মৃত্যু হয়নি। কিন্তু এর চেয়েও কমও কিছু হয়নি। পার্থক্য শুধু একটাই, মৃত্যু হলে ওর হার্টবিট অফ হয়ে যেত। সারা জীবনের জন্য ওকে হারিয়ে ফেলতো সবাই। সেই দিনের পর আরিয়াকে লাইফ সাপোর্টের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়। ইহান তো প্রায় স্তব্ধ হয়ে যায়, মুখ দিয়ে একটা কথাও বের হয়নি। নীরা আর পুষ্পিতা মিলে আহানার খেয়াল রাখে। ঘটনার 2 দিন পর জিসানের আরিহার বলা কথাগুলো মনে পড়ে। সে দ্রুত আরিহার রুমে যায়, অতঃপর আলমারি ড্রয়ার খুলে সে 2টো খাম পায়, সাথে কিছু কাগজপত্র। একটা খামের উপর ওর নীরা, পুষ্পিতা আর ইহানের নাম লেখা, আর একটা খামের উপর কিছু লেখা নেই। সে দ্রুত সেই খাম আর কাগজপত্র নিয়ে বেরিয়ে আসে, বাইরের ড্রয়িং রুমে গিয়ে সকলকে সেখানে আনে। অতঃপর খামটি দেখায়। ইহান তখনও নির্বাক, তাই জিসান খামটা খোলে। সেখানে একটা মেমোরি কার্ড পায়। দ্রুত জিসান সেটা কম্পিউটারে ইন করে। মেমোরি খুলে ফাইল চেক করার সময় একটা ভিডিও দেখতে পায়। সে ভিডিও ওপেন করতে আরিয়ার হাসি খুশি চেহারাটি ভেসে আসে। আরিয়া বলতে থাকে, তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো। না থাকলেও তোমাদের ভালো থাকতে হবে। আর যদি আমার সন্তান হয় তাহলে ওকেও ভালো রাখতে হবে, আগলে রাখতে হবে। জানি না এই ভিডিওটি তোমরা দেখতে পারবে কিনা। আসলে এটা ব্যাকআপ হিসেবে রাখছি। যদি এই যাত্রায় বেঁচে যাই তাহলে ভিডিওটা তোমরা পাবে না। সাথে আমি যে কথাগুলো বলতে চাই তা আর শোনা হবে না। কিন্তু যদি না বাঁচি তাহলে হয়তো ভিডিওটা তোমরা পাবে, সাথে আমার বলা কথাগুলিও। কিন্তু কেন জানি অনেক স্ট্রং ফিলিং হচ্ছে আমি বেশি দিন তোমাদের মাঝে থাকবো না। আর তোমরা সবাই জানো আমার গাট ফিলিং কতটা প্রখর। তাই এতটুকু শিওর হতে পারছি যে আমার বেঁচে থাকার চান্স একদমই নেই। অথচ এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ একবার ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলাম। তাই এইবার আর ভাগ্যের উপর ভরসা করা বোকামি। তাই এখন বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছি, কিন্তু নিজের সন্তানকে জীবিত রাখার আশা আমি এখনো ছাড়িনি, আর না কখনো ছাড়বো। ও বাঁচবে, ওকে বাঁচতেই হবে, আর ওকে ভালো রাখার দায়িত্ব তোমাদের সকলের। এতটুকু বলেই দম নেয় আরিহা। চোখ দুটো কেমন বিষাদপূর্ণ। সকলের চোখ ল্যাপটপের স্ক্রিনের দিকে স্থির, হালকা ছলছল করছে তাদের চোখ। হুট করে আরিহা জিসানের নাম নিতে জিসানের বুক ঠক করে ওঠে। সে আরো গভীর নয়নে স্ক্রিনের দিকে তাকায়। আরিহা বলতে শুরু করে, জিসান, শুনছিস তুই? আমার সন্তান যদি এই পৃথিবীতে আসে তাহলে তাকে কিন্তু তুই ভালো মতো দেখে রাখবি, বুঝলি? ওর বেস্ট মামু হবি তুই। কথা যে ওর বেস্ট মামু হবি তুই। ওকে একদম তোর মতো কমেডিয়ান বানাবি, আমার মতন অ্যারোগেন্ট না। আর হ্যাঁ, সাথে নীরাকে হ্যাপি রাখবি, আর ইহানেরও খেয়াল রাখবি। কথা দিয়ে রাখবি।
আমি জানি তুই রাখবি। জানিস তোকে একটা কথা কখনো বলা হয়নি, ইউ আর দ্য বেস্ট ব্রাদার অ্যান্ড বাডি ইন দ্য ওয়ার্ল্ড। ভালো থাকিস। কথাটা জিসানের কানে আসতে জিসান কেঁদে দেয়। নিজেকে সামলাতে পারছে না, বারবার মনে আর্তনাদ করে উঠছে। এমন সময় আরিয়া পুষ্পিতা আর নীরাকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, পুষ্পি, নীরু, শুনছিস তোরা? জানিস তোদের অনেক কিছু বলার আছে, সেই কথাগুলো কখনো মুখে বা আকার ইঙ্গিতে বোঝাইনি, তাই হয়তো বুঝতে পারছিস না তোরা। তাই আজ স্পষ্ট ভাষায় বলছি, বন্ধুত্বের আসল মানে আমি তোদের কাছ থেকেই শিখেছি। বন্ধুত্বের গভীরতা যে এত গভীর হয় তা আমার ভাবনার ঊর্ধ্বে ছিল। তোরা কখনোই আমাকে একা হতে দিসনি, সব সময় আমাকে বোন মেনে এসেছিস। এতটা ভালোবাসা পেয়ে এসেছি তোদের কাছ থেকে, তা আর কি বলবো। আসলেই তোরা এখন আমার জীবনের একটি অংশ, আমার বোন তোরা। এখন আমি থাকবো কিনা জানি না, কিন্তু আমার সন্তান যদি বেঁচে থাকে তোরা কিন্তু ওকে দেখে রাখবি, আগলে রাখবি। কথা দে, নিজের সন্তানের মতন বড় করবি ওকে। তোরা শুধুমাত্র ওর খালামণি হবি না, বরং ওর মাম্মাম হবি। আমি তো মা থাকবই, কিন্তু সাথে তোরা ওর মাম্মাম হবি। শোন, আমি না নিজের বাচ্চার জন্য কিছু ড্রেস ডিজাইন করে রেখেছি, এই ভিডিওর সাথেই পাবে সেগুলো তোরা। আমি জানি না ছেলে হবে নাকি মেয়ে, তাই 2টা করে বানিয়েছি সব। আমার সন্তানকে ওর এক এক জন্মদিনের বয়স অনুযায়ী ড্রেসগুলো পরাস প্লিজ। আর যখন ওদের ড্রেসগুলো দিবি তখন বলিস যে এইটা ওর মা দিয়েছে ওকে। আর শোন, ডিজাইন পেপারের সাথে আমার ফ্যাশন হাউসের একটা ব্যান্ড পেপারও আছে, তাতে লেখা আছে আমার কিছু হলে ফ্যাশন হাউসের 30% ওনারশিপ তোরা পাবি। জানি এর জন্য হয়তো কষ্ট পাবি এই ভেবে যে আমি মহানতা দেখাচ্ছি, বাট আই সোয়ার আমি তোদের আমার জীবনের অংশ ভাবি বলেই এমনটা করেছি, তাই মাইন্ড করিস না। আর হ্যাঁ, শেষে একটা কথা বলতে চাই, আই লাভ ইউ বোথ অফ ইউ। ভালো থাকিস তোরা। সব শুনে নীরা আর পুষ্পিতা কেঁদে দেয়। আরিয়ার প্রত্যেকটা কথা আজ ওদের মনে প্রচন্ড আঘাত করছে। হয়তো ও আজ কাছে নেই বলে। নীরার কোলে আহানা ছিল, আহানাও নীরার কান্না দেখে কেঁদে দেয়। নীরা আহানাকে কোলে নিয়ে ওকে চুপ করাতে থাকে। পুষ্পিতা তা দেখে দ্রুত রুমে চলে যায় আহানার জন্য ফিটার আনতে। ইহান এখনো নির্বাক, চোখ দুটো স্থির ল্যাপটপের স্ক্রিনে। সে আরিয়াকে সূক্ষ্ম নজরে দেখছে। আরিয়া এক দীর্ঘশ্বাস নিয়ে বলে, ইহান, আছো কি? ভালো আছো? শোনো, ভালো না থাকলেও কিন্তু তোমায় ভালো থাকতে হবে। আমাদের সন্তান যদি বাঁচে তাহলে কিন্তু তোমাকেই ওকে দেখতে হবে, ওকে আগলে রাখতে হবে, বুঝলে? ওর যাতে বিন্দু মাত্র কষ্ট না পায়। ভুলেও কিন্তু তুমি মিস্টার হকের মতো বাবা হবে না। আমি থাকি আর নাই থাকি সেটা মূল বিষয় নয়, আমাদের সন্তান থাকে কিনা সেটা মূল বিষয়। তাই দায়িত্ব কিন্তু তোমায় ঠিক মতো নিতে হবে, বুঝলে? আজ অনেক কিছু বলার আছে তোমায়, কিছু অজানা তথ্য জানানোর আছে তোমায়, যা তোমার জানার পূর্ণ অধিকার আছে। তাই আমি আজ বলছি। আসলে বলছি বললে ভুল হবে, উত্তর দিচ্ছি। তোমার মনে একটা প্রশ্ন সর্বক্ষণ ছিল যে আমি কেন তোমায় বিয়ে করলাম, তাই তো? আসলে আমি নিজেও জানি না আমি কেন বিয়ে করেছি তোমায়। শুধু এইটুকু জানি তোমার মধ্যে আমি সেই শান্তি খুঁজে পেয়েছিলাম যা আমি এতটা বছর ধরে খুঁজে বেরোচ্ছিলাম। তুমি যখন আমার কাছে থাকতে তখন আমার এতটা নিরাপদ আর শান্তি অনুভব হতো তা বলে বোঝাতে পারবো না। সেই দিন যখন আমি তোমার বুকের ওপর পড়ি তখন যেন দুনিয়ার সকল শান্তি খুঁজে পাই। নিজের অশান্ত মন চোখের পলকেই শান্ত হয়ে যায়। মনে হচ্ছিল তোমাকে এইভাবে সারা জীবন আঁকড়ে ধরে রাখি, কিন্তু তোমাকে নিজের সাথে জড়াতে চাইনি বলে দূরে সরে গেছিলাম। কিন্তু তুমি তো আর শুনলে না, আমার পিছেই পড়েই রইলে, না চাওয়া সত্ত্বেও আমার জীবনে ঢুকে পড়লে। তাই জিদ লাগছিল খুব নিজের উপর, এই ভেবে যে কিভাবে তোমাকে আমার জীবনের হস্তক্ষেপ করতে দিলাম আমি। কিন্তু তাও নিজেকে সংযত রেখেছিলাম। তারপর সেই শোয়ের ঘটনা, তখন আমার আত্মসম্মানে লেগেছিল, যার ফলে রাগ, চিত আর সামান্য পরিমাণ ঘৃণাও জন্মেছিল এই ভেবে কেন এলে তুমি আমার জীবনে। তাই কষ্ট দিতে চেয়েছিলাম তোমায়, তাই তো স্বার্থপরের মতো জোর করে বিয়ে করে ফেলি তোমায়, আর নিজের কলঙ্কিত জীবনের সাথে জড়িয়ে ফেলি। অতঃপর নিজের ভুল বুঝতে পারলেও তোকে দূরে ঠেলে দিতে পারিনি। ভেবেছিলাম তোমায় কষ্ট দিব তোমায়, কিন্তু পারিনি। যখনই তোমার বুকে মাথা রেখে শুতাম তখন সব ভুলে যেতাম আমি তোমাকে কষ্ট দিতে চাই, কিন্তু তখনও বুঝিনি তোমার প্রতি আমার কোনো টান আছে। তোমার আরেকটা প্রশ্ন ছিল যে তোমাকে যখন সবাই ধর্ষকের অপবাদ দেয় তখন আমি সব জেনেও কেন চুপ ছিলাম, কেন সেই থাপ্পড়টা মেরেছিলাম,
কেন সকলকে সত্যটা জানাইনি। সত্য বলতে আমি যখন তোমার থাপ্পড়টা তোমাকে মেরেছিলাম তখন আমি নিজেও জানতাম না যে তুমি নির্দোষ। আমি আসলেই তোমায় ধর্ষক ভেবে থাপ্পড়টা মেরেছিলাম। যখন আমি হিনাকে সেই অবস্থায় দেখি আবার তোমাকে উদাম গায়ে, তখন আমার সাথে হওয়া নির্মম অত্যাচারটা চোখের সামনে ভেসে ওঠে আর আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। হুঁশ ছিল না, তাই রাগে জিদের বসে থাপ্পড় মারি আর পুলিশ ডাকি। কিন্তু যখন হুঁশ আসে তখন শান্ত হয়ে যাই আর তোমাদের দুজনের সূক্ষ্মভাবে তোমাদের পর্যবেক্ষণ করি। আমার সাথে যা হয়েছিল তার সাথে মেলাতে থাকি, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, একটা জিনিসও মিলে নাই। তখন বুঝতে পারি যে তুমি ধর্ষক নও। আস্তে আস্তে আসল কাহিনীটা বুঝি। এরপর পুলিশ আসলে আমি সত্যটা জানাই। আই এম সরি ইহান, আমার জন্যই হয়তো তুমি সেই পরিমাণ অপদস্থ হয়েছিলে। আমি তোমায় জানতে দিতে চাইনি যে আমি আসলে প্রথমে সত্যিটা বুঝিনি, তাই তখন মিথ্যে বলেছিলাম। সরি। তোমার সাথে হয়তো আমি সবচেয়ে বেশি অন্যায় করেছি। প্রথমত তোমাকে নিজের জীবনের সাথে জড়িয়ে বিয়ে করেছি। তোমার মতো ছেলের গায়ে আমার মতো কলঙ্কিত মেয়েকে চাপিয়ে দিয়েছি, কষ্টে ভরিয়ে দিয়েছি তোমার জীবন। এখন যখন একটু সুখের আভা দেখতে পেয়েছিলে তখন হয়তো আবারও তোমায় কষ্ট দিতে আমি চিরজীবনের জন্য চলে যাব। আমি তো শুধু তোমায় কষ্টই দিয়ে গেলাম, তাই না? আর তুমি আমাকে ভালোবেসে গেলে, আমাকে নতুন করে বাঁচতে শেখালে, আর আমি তোমার অন্ধকারে তলিয়ে গেলাম। পারলে মাফ করে দিও। জানো ইহান, আমার না খুব কষ্ট হচ্ছে এই ভেবে যে যদি আমি না থাকি তাহলে আমি আর তোমায় ছুঁতে পারবো না, তোমার বুকে মাথা রাখতে পারবো না, নিজের সন্তানকে একটু ছুঁয়ে দেখতে পারবো না, মাতৃত্বের স্বাদ নিতে পারবো না একটা হ্যাপি লাইফ লিড করতে। জানো, আমার না খুব ইচ্ছে নিজের সন্তানকে একটু বুকে জড়িয়ে রাখবো, ওকে আগলে নেব, ওকে আদর করব, ওকে একটু ছুঁয়ে দেব। জানি না ইচ্ছেটা পূরণ হবে কি না, সব যে আল্লাহর হাতে। একটা কথা জানো কি ইহান, তোমায় অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ, এই আরিহা মাহমুদ বলছে সে ইহান মাহমুদকে অনেক বেশি ভালোবাসে। আমার অন্তরালে যে সে বাস করে, আমার অন্তরালে তুমি হয়ে। শোনো, আরেকটা খামে কিন্তু আমাদের সন্তানের জন্য আমি কিছু ভিডিও বানিয়ে রেখেছি। ও বড় হলে কিন্তু তুমি ওকে সেইগুলো দেখাবে, আমাকে ভালোবাসতে শেখাবে, কেমন? আর ওকে বলবে যে আমি ওকে অনেক অনেক ভালোবাসি, কেননা সে আরিহা মাহমুদের সন্তান। বুঝলে? একটা কথা জানো কি, কিছু কিছু ভালোবাসা পূর্ণতা পেয়েও অসম্পূর্ণ রয়ে যায়, আর কিছু অসম্পূর্ণতা পেয়েও পূর্ণতা পায়। আমাদের ভালোবাসাও ঠিক এমনই, যা হয়তো পূর্ণতা পেয়ে অপূর্ণ রয়ে যাবে, আবার হয়তো অসম্পূর্ণ রয়েই পূর্ণতা পাবে। আমাদের ভালোবাসা হবে অসম্পূর্ণতায় পূর্ণতা। ভালো থেকো। অতঃপর ভিডিওটা স্টপ হয়ে যায় আর ইহান কান্নায় ভেঙে পড়ে। তার বুকের ভিতর অসহনীয় ব্যথা হতে থাকে। সে কান্না করতে করতে আরিয়ার হাত নিতে থাকে। অতঃপর আহানার কান্না শুনে সে স্তব্ধ হয়ে যায়। মুখ তুলে তাকিয়ে দেখে আহানা কান্না করছে। হুট করেই টনক নড়ে যে আহানাকে তার প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। সে দৌড়ে গিয়ে আহানাকে কোলে নেয় আর নিজের সাথে বুকের সাথে লাগিয়ে নেয়। ইহান কোলে নিতে সাথে সাথে আহানা চুপ হয়ে যায়। ইহান কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ওকে আগলে নেয়। সেই থেকে ইহানই আহানাকে বড় করতে শুরু করে। নীরা, পুষ্পিতা ও জিসানও বেশ আগলে রাখে আহানাকে। আরিয়া ঠিক যেভাবে বলেছিল ঠিক সেভাবেই করছে তারা। যখনই আহানা অনেক কান্না করত আর কারো কাছে থাকতে চাইতো না, এমনকি ইহানের কাছেও না, তখন ইহান ওকে আরিয়ার কাছে নিয়ে আসতো। বেডে পড়ে থাকা নিস্তেজ আরিয়ার পাশে শুয়ে দিত আর সাথে সাথে আহানা চুপ হয়ে যেত আর খিলখিল করে হেসে উঠত। মায়ের ছোঁয়া হয়তো বুঝতে পারত। তাই আহানা যত বড় হতে থাকে তত ওর আরিয়ার প্রতি টান বাড়তে থাকে। ইহান ওকে আরিয়ার ব্যাপারে সব বলতো, এমনকি দেখা করতেও নিয়ে যেত। আরিয়ার সাথে আহানা যেদিন দেখা করা সেই দিনই গল্পের ঝুড়ি নিয়ে বসে পড়ে। আহানা জানে তার মা ঘুমিয়ে আছে, যা হয়তো ভাঙবে না, কিন্তু তার বিশ্বাস এইভাবে কথা বলতে থাকলে তার মা একদিন ঠিকই উঠবে তার আর ওর সাথে কথা বলবে। আরিয়াকে আহানা অনেক ভালোবাসে, বেশ খানিকটা স্বভাব পেয়েছে অবিকল আরিয়ার মতো। তখন মনে হয় সে যেন আরিয়ারই প্রতিবিম্ব। ইহান যেহেতু ফ্যাশন হাউসের 40% মালিক, সেহেতু ফ্যাশন হাউস ওই সামলাতো।
পাশাপাশি সোহেলকে নিয়ে নিজের একটা বিজনেস শুরু করে। এর মধ্যেও সে আহানাকে বেশ সময় দিত। প্রতিদিন রাতে আহানাকে ঘুম পাড়িয়ে এসে পরে আরিহার কাছে ওর হাতটি ধরে ওর পাশে বসে থাকে। দু এক সময় নীরবে গড়িয়ে পড়ে জল। এরই মাঝে জিসান আর নীরাও ও পুষ্পিতা আর তীব্রের বিয়ে হয়ে যায়। এর কয়েক বছর পর এরিনা আর সোহেলেরও দুজনকে ভালোবাসে কথাটা শুনে ইহান আর আপত্তি করেনি। সবাই সবার জীবনে এগিয়ে যায়, শুধু থেমে যায় আরিহার জীবন। কথাগুলো বলতে বলতে ইহানের চোখ দিয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। আহানা তা দেখে তার ছোট ছোট হাত দিয়ে ওর গাল বেয়ে পড়া নোনা পানিগুলো মুছে দেয়। বাইরে উপস্থিত সকলের চোখেই পানি, সকলের মধ্যে এক চাপা আর্তনাদ কাজ করছে। ইহান কোনো মতে নিজেকে সামলিয়ে বলে, আজও আরিহা লাইফ সাপোর্টারের মাধ্যমে বেঁচে আছে, আর আহানা আছে আমার সাথে। ব্যাস এইভাবেই চলছে জীবন। সকলেই অপেক্ষার প্রহর গুনছি কবে আরিহার জ্ঞান ফিরবে আর ফিরে আসবে আমাদের মাঝে। তো আজ এইখানেই শেষ করছি আর ইতি টানছি আমাদের শো অন্তরালে তুমি এর। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকে। টিউন উইথ এবিসি রেডিও 89.02 FM অ্যান্ড আল্লাহ হাফেজ। এই বলেই ইহান মাইক অফ করে আহানাকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। হসপিটালের একটি কেবিনে দাঁড়িয়ে আছে সবাই। বেডের উপর শুয়ে আছে একটি নিস্তেজ দেহ, মুখ একদম মলিন, এক হাতে তার ক্যানেল বসানো, মাথার উপর সেলাইন ঝোলানো, মুখে অক্সিজেনের মাস্ক, বাঁ পাশে বড় আকারে কিছু যন্ত্রপাতি। আরিয়ার পাশে আহানা বসে আছে। আসার পরপরই সে ব্যস্ত হয়ে উঠেছে নিজের কথার ঝুলি শেষ করতে। বেডের এক কিনারে ইহান বসে আছে আর এক ধানে তাকিয়ে আছে আরিয়ার মুখপানে। নিজের চোখের তৃষ্ণা মিটাচ্ছে সে। আজ প্রায় 6 বছর পেরিয়ে গেল। আরিয়া এইভাবেই নিস্তেজ হয়ে শুয়ে আছে। কোনো হেলদোল নেই তার। সে তো একদম সর্বশান্ত। আদৌ কি তার কোনো দিন জ্ঞান ফিরবে, নাকি এইভাবেই অনন্তকাল ঘুমের দেশে তলিয়ে থাকবে সে? কারোরই জানা নেই। ইহান এক দৃষ্টিতে আরিয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, ঠিকই বলেছ তুমি। তুমি হচ্ছ সেই সাদা রং যার নিজের কোনো অস্তিত্ব না থাকলেও সকলের মাঝে ঠিকই তার অস্তিত্ব আছে। আজ বুঝতে পারছি তোমার সকল বলা কথাগুলির অর্থ। তুই সব জানতে, কিন্তু তাও কাউকে কিছু বলনি। তুই সব বুঝতে তাও কাউকে বুঝতে দাওনি। কেন আরিহা, কেন? জানো এত কিছুর পরও তোমায় ঘৃণা করতে পারি না। এর কারণ জানো কেন? আমার অন্তরালে তুমি আছো বলে। আর যত যাই হোক, নিজের অন্তরালকে ঘৃণা করা যায় না। দেখো না, আজ তুমি আছো, আমি আছি, আমাদের সন্তান আছে, কিন্তু তাও সব থেকেও যেন সব নেই। সব কিছু পূর্ণতা পেয়ে অপূর্ণ। তুমি ঠিকই বলেছিলে, কিছু ভালোবাসা অসম্পূর্ণতায় আসল পূর্ণতা পায়, যেমন তোমার আর আমার। কিন্তু দেখো, তুমি একদিন ঠিকই জেগে উঠবে আর তখনই আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে। অসম্পূর্ণ শব্দটা মুছে যাবে আমাদের মাঝ থেকে। আর আমি সেই দিনটিরই অপেক্ষা করছি। অতঃপর ইহান আহানাকে নিয়ে সে বেরিয়ে যায়। এইভাবে আর কতদিন চলবে কারোরই জানা নেই। হয়তো তাদের ভালোবাসা একদিন পূর্ণতা পাবে, আর সেই দিন সকলের জীবন থেকে মুছে যাবে অসম্পূর্ণ শব্দটি। কিন্তু সেই দিনটি আসবে কবে? সত্যি কিছু কিছু ভালোবাসা অসম্পূর্ণতায় পূর্ণতা পায়, আর এতেই তাদের ভালোবাসার আসল সৌন্দর্য বেরিয়ে আসে। যেমনটা আরিহা আর ইহানের ভালোবাসার মধ্য দিয়ে বেরিয়ে এসেছে। থাকুক না কিছু ভালোবাসা এমন, সব কিছুর যে পূর্ণতা পেতে নেই। কিছু কিছু ভালোবাসা অপূর্ণই ভালো। জানি অনেকের হয়তো এন্ডিংটা ভালো লাগবে না, কিন্তু আপনারাই একবার ভেবে দেখুন, গল্পটা যদি আমি হ্যাপি এন্ডিং দিতাম তাহলে কি আদৌ ভালো মানাতো? এর আসল সৌন্দর্যটা কি বিনষ্ট হয়ে যেত না? সকল গল্পে হ্যাপি এন্ডিং মানায় না। এই গল্পের বেলাও তাই। কিছু জিনিস অসম্পূর্ণতায় পূর্ণতা পায়, আর আমার মতে গল্পটির এন্ডিংটা এর চেয়েও ভালো হতে পারতো না। আশা করি বুঝবেন। আর গল্পটি কেমন লাগছে প্লিজ জানাবেন। যদি কেউ হার্ট হয়ে থাকেন তাহলে সরি, কিন্তু আমার কিছু করার ছিল না। ধন্যবাদ সবাইকে।